আচ্ছা, আমাদের 9 জন জয়েন করেছে। আমি ক্লাসটা শুরু করছি। তো আজকে আমরা মূলত দুটো কবিতা পড়বো এবং তারপর এক্সপ্লেনেশন নিয়ে আরেকটু আলোচনা করব এবং কিছু এক্সপ্লেনেশন বা কবিতার সামারি রাইটিং প্র্যাকটিস করব। তো এই ইউনিটটা তোমাদের হয়তো শর্ট সিলেবাসে নেই এবং আমি হয়তো প্রথম ক্লাসে বলে দিয়েছি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোনো শর্ট বা ফুল সিলেবাস বলতে কিছু নেই। এইচএসসি তে হয়তো ছিল, কিন্তু অ্যাডমিশন টাইমে শর্ট ফুল এগুলা ভুলে যাও। পুরো বই তোমার সিলেবাস। তো যে কোনো সময় তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে যে কোনো কিছু চলে আসতে পারে। তো শর্ট সিলেবাসের বিষয়টা একদমই পুরোপুরি ভুলে যাও, পুরো বই পড়তে হবে। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ বিউটি। এখন বিউটি এমন একটা জিনিস যেটা রিলেটিভ। একজনের কাছে একটা বিষয় সুন্দর মনে হতে পারে, আরেকজনের কাছে সেটা অসুন্দর মনে হতে পারে। তো এটা পুরোপুরি একটা সাবজেক্টিভ বিষয়, বস্তুনিষ্ঠ না, মানে অবজেক্টিভ না, বরং সাবজেক্টিভ, ডিপেন্ডস অন দি বিহোল্ডার। বলে না, বিউটি লাইজ ইন দি আইজ অফ দ্য বিহোল্ডার। তো যে দেখতেছে তার নজরে বা তার পার্সপেক্টিভে একটা জিনিস সুন্দর হতে পারে, অসুন্দরও হতে পারে। তো একটা জিনিস আমার কাছে সুন্দর, আমার ঠিক পাশের জনের কাছে সেটা অসুন্দর লাগতে পারে। তো এমন একটা জিনিস যেটা সহজে ডিফাইন করা যায় না। আমরা কথায় কথায় বলি ইটস বিউটিফুল, এটা খুবই সুন্দর, বা এটা দেখতে অসুন্দর, কিন্তু আসলে সুন্দর কি জিনিস বা সুন্দর বলতে আসলে কি বোঝায়, সেই বিষয়টা যদি ডিফাইন করতে যাই তখন আমরা প্রবলেমে পড়ে যাই। আহ, সেই বিষয়টাই এই ইন্ট্রোডাকশন সেকশনে বলা হয়েছে যে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। মানে একটা সুন্দর জিনিস দেখলে সেটার প্রশংসা করা সহজ, কিন্তু যদি আমাকে বলা হয় যে সুন্দর কি, সংজ্ঞা দাও, তখন আমি বিপদে পড়ে যাব। এবং এই প্রশ্নটা এমন না যে আধুনিক যুগে এসে করা হচ্ছে, যুগে যুগে ফিলোসফাররা, কবিরা সৌন্দর্যের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন এবং আহ, তারই দুটো উদাহরণ আহ, এই দুটো কবিতার মধ্যে এসেছে। এখানে মূলত আমরা যদি লাইন বাই লাইন পড়ি, একটু কনফিউজিং কথা, তো লাইন বাই লাইন পড়ে যাই। Beauty is easy to appreciate but difficult to define. As we look around, we discover beauty in pleasurable objects and sight. তো আমরা আশেপাশে যদি দেখি তাহলে এমন জিনিস যেটা অবজেক্ট বলতে বস্তু এবং সাইট অর্থাৎ দৃশ্য। তো বস্তু এবং দৃশ্য যেগুলো প্লেজারেবল বা দেখলে ভালো লাগে আমাদের, যেগুলো আমাদের আনন্দ দেয়, সেটা বিউটিফুল। এখন একটা জিনিস বা একটা বস্তু একজনকে আনন্দ দিতে পারে, আর একজনকে কষ্ট দিতে পারে। তো যাকে কষ্ট দিচ্ছে তার কাছে হয়তো সেটা বিউটিফুল না। তো এখানে প্লেজারেবল ওয়ার্ডটাও সাবজেক্টিভ। যাই হোক, ইন নেচার, ইন দ্য লাফটার অফ চিলড্রেন, ইন দি কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স। প্রকৃতিতে আমরা সৌন্দর্য দেখতে পাই, শিশুদের হাসিতে সৌন্দর্য দেখতে পাই, এবং অচেনা কারো দয়ায় আমরা সৌন্দর্য দেখতে পাই। মানে এক্সাম্পল দিল আর কি। বাট আস্ক টু ডিফাইন উই রান ইনটু ডিফিকাল্টিজ। কিন্তু যখন আমাদেরকে বলা হয় যে এটার সংজ্ঞা দাও, উই রান ইনটু ডিফিকাল্টিজ এখানে। বাট আস্ক টু ডিফাইন এটাকে তুমি অন্যভাবে বলতে পারো, হোয়েন আস্ক টু ডিফাইন। সো হোয়েনটা এখানে উজ্জ্ব আছে, সেটাও আহ, বলতে পারো। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? এই তো আমি যেটা বললাম যে বিউটি অবজেক্টিভ না, স্বাধীন বস্তুনিষ্ঠ কোনো পরিচয় নাই। ইজ ইট ইউনিভার্সাল অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ পারসেপশন? এগুলো ফিলোসফিক্যাল কোশ্চেন, যে এটা কি সার্বজনীন, নাকি এটা আমাদের দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। তারপর ডাজ ইট লাই ইন দি আই অফ দ্য বিহোল্ডার, যে একটা ফেমাস কথা আছে, সেটাকে কোশ্চেন করলো যে এটা কি আসলেই যে দেখছে, বিহোল্ডার মানে হচ্ছে দ্য পার্সন হু সিজ, বিহোল্ড মানে দেখা, আর বিহোল্ডার মানে যে দেখে। উই আস্ক আওয়ারসেলভস, আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, a further difficulty arises when beauty manifests itself not only by its presence but by its absence as well, as when we are repulsed by ugliness and beauty. আচ্ছা, মাঝে মাঝে সৌন্দর্য, এটা একটা কনফিউজিং সেন্টেন্স, যে একটা আরো বড় সমস্যা তখন তৈরি হয় যখন সৌন্দর্য নিজেকে ম্যানিফেস্ট করে, বা ম্যানিফেস্ট করা মানে এমবডিড হয়, অর্থাৎ
নিজেকে প্রয়োগ করে টাইপ, মানে সৌন্দর্য দৃশ্যমান হয় বা নিজেকে দৃশ্যমান করে মানে সে প্রেজেন্ট না হয়ে বরং অ্যাবসেন্ট থেকে, অর্থাৎ একটা আগলি জিনিস দেখেও আমরা সৌন্দর্যের কথা মনে করি যে এটা এমন না হয়ে এমন হলে সুন্দর হতো, অর্থাৎ সৌন্দর্যের অ্যাবসেন্সই হচ্ছে অসৌন্দর্য, এবং অসৌন্দর্যের মাধ্যমেও সৌন্দর্য নিজেকে প্রকাশ করে। একটু প্যারাডক্সিক্যাল কথা, বাট দেন ugliness has as much a place in our lives as beauty. হ্যাঁ, এবং যেমন সৌন্দর্য আমাদের জীবনে আছে, আগলিনেস বা অসৌন্দর্য সেগুলো আমার জীবনে আছে। আগলিনেস এর আরেকটা বাংলা অর্থ করছিলাম, কি বলে, আচ্ছা, আগলিনেস এর আরেকটা বাংলা অর্থ কি হতে পারে? এনিওয়ান? কুৎসিত। তো অসুন্দর বা কুৎসিত জিনিসও আমাদের জীবনে সমপরিমাণে গুরুত্বপূর্ণ। দেন, ওকে, মেবি অ্যাজ when there is widespread hunger and injustice in a society. আচ্ছা, হ্যাঁ, এই যে আহ এখানে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে বলা হচ্ছে যে হোয়াইট স্প্রেড হাঙ্গার এন্ড ইনজাস্টিস। এটা তো দেখা যায় না যে আমরা জাস্ট ছবিকে সুন্দর বলি বা কোনো শব্দকে সুন্দর বলি বা কোনো বস্তুকে সুন্দর বলি। হাঙ্গার তো দেখার জিনিস না, এটা একটা ফিলিং। তারপর ইনজাস্টিস, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। তো হাঙ্গার, ইনজাস্টিস এগুলোকে আগলিনেস এর সাথে তুলনা করা হয়। এগুলো কিন্তু ভিজুয়ালি বিউটিফুল না, বাট ইয়েট যেহেতু কষ্টদায়ক এবং মোরালি ইনকারেক্ট, তাই এগুলোকে আমরা অ্যাবসেন্স অফ বিউটি বা আগলিনেস বলছি। Then philosophers have told us that beauty is an important part of life, but isn't ugliness a part of life too? So কোশ্চেন করতেছে, ফিলোসোফাররা বলছে যে সৌন্দর্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু কুৎসিততা বা অসৌন্দর্যও কি আমাদের জীবনের অংশ না? And if art has beauty as an important ingredient, can it confine itself only to a projection of beauty? Can art ignore what is not beautiful? এই তো। সো যদি মানে আমরা ধরে নেই যে আর্ট শুধু বিউটির রিপ্রেজেন্টেশন, বা আর্ট আর্ট ইজ হ্যাজ বিউটি অ্যাজ এন ইম্পর্টেন্ট, আচ্ছা, আর্টের একটা গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট বা উপাদান হচ্ছে সৌন্দর্য, তাহলে অসৌন্দর্য বা কুৎসিত কোনো কিছুকে আর্টের উপাদান হতে পারে না? Philosophical question. Poets and artists have provided answers to these questions by incorporating both into their work. তো কবি এবং আর্টিস্টরা বা শিল্পীরা তাদের কর্মে, ওয়ার্ক, তাদের সৃষ্টিকর্মে এই দুইটা জিনিসকে ইনকর্পোরেট করছে। ইনকর্পোরেট ওয়ার্ডটা মাথায় রাখতে পারো, এটা সুন্দর একটা ওয়ার্ড। তো কোনো কিছুকে ইনক্লুড করা বা নিজের রাইটিং এ একটা বিষয়কে ইনকর্পোরেট করা, অথবা একটা স্টাইলকে ইনকর্পোরেট করা, মানে ইনক্লুড এর সিনোনিম হতে পারে ইনকর্পোরেট। খুবই কমনলি ইউজড একটা সুন্দর শব্দ। ইন ডুইং সো, এই লাইনটা একটু ভালো করে খেয়াল করো। তো সুন্দর এবং অসুন্দর দুইটা জিনিসকেই নিজেদের আর্টের মধ্যে অ্যাড করতে গিয়ে, ইনকর্পোরেট করতে গিয়ে, যুক্ত করতে গিয়ে, দে হ্যাভ অফেন টাইড বিউটি টু ট্রুথ অ্যান্ড জাস্টিস। তো তারা সৌন্দর্যকে সত্য এবং ন্যায়ের সাথে তুলনা করেছে বা বেঁধেছে, মানে টাইড বলতে যুক্ত করেছে। So that what is not beautiful assumes a tolerable proportion as something that represents some truth about life. আচ্ছা, তো এটা করতে গিয়ে তারা সত্য এবং ন্যায়কে সৌন্দর্যের সাথে যুক্ত করেছে, যাতে করে যেটা দেখতে অ্যাপারেন্টলি সুন্দর না, যেটা প্লেজারেবল না, হার্শ ট্রুথ অনেক সময় সুন্দর লাগে না বা ভালো লাগে না, তো যেটা দেখতে অ্যাপারেন্টলি নট সো বিউটিফুল, সেটাও একটা সহনীয় মাত্রায় চলে আসে। কারণ সত্য এবং ন্যায় সবসময় সুন্দর না, মানে অ্যাপারেন্টলি সুন্দর না, বাট কবি এবং শিল্পীরা একে সৌন্দর্যের সাথে তুলনা করেছে, যাতে করে সত্য এবং ন্যায় বিষয়গুলা আমাদের জন্য সহনীয় হয়ে আসে। অর্থ করলে অনেকটা এরকম দাঁড়াবে।
আচ্ছা আচ্ছা, তামান্না ইসলাম বলছে ভালোভাবে দেখা যাচ্ছে না। তুমি এক কাজ করো, তুমি তোমার ওরিয়েন্টেশনটা করো, মানে মোবাইলটা ঘুরিয়ে দেখার ট্রাই করো, অথবা থ্রি ডটস এ দিয়ে তুমি হয়তো এটাকে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করতে পারবে। তো আমি ছিলাম এখানে। তারপর জন কিটসের একটা বিখ্যাত বাণী বলা হয়েছে, যেটা তোমাদের এক্সপ্লেনেশনে আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। এটা একটু সিরিয়াসলি খেয়াল করো। জন কিটস দ্য রোমান্টিক পোয়েট। তো বিইউপি তে প্রশ্ন আসতে পারে, হোয়াট কাইন্ড অফ পোয়েট, অর জন কিটস ইজ এ ড্যাশ পোয়েট, রোমান্টিক, মডার্ন, পোস্ট কলোনিয়াল, বা পোস্ট মডার্নিস্ট। এরকম অপশন থাকলে আনসার করবা রোমান্টিক। তো এই সাধারণ জ্ঞানটা মাথায় রাখো। বিইউপি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় আসতে পারে, ঢাবিতে এরকম প্রশ্ন আসার সম্ভাবনা কম। আচ্ছা, wrote in his celebrated Ode on a Grecian Urn. So এই Ode on a Grecian Urn, Ode on a Western Wind, তো এই ওড গুলা মূলত জন কিটস লিখছে অধিকাংশই, মানে যে টাইটেলের মধ্যে ওড আছে যে সব কবিতায়। দেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। একটা খুব ছোট্ট, কম্প্যাক্ট বাট মিনিংফুল কথা উনি বলেছেন তার কবিতায়, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এখন এটা আমাদেরকে এক্সপ্লেন করতে বলতে পারে 5 বাক্যে, তখন আমরা কি করব? তো সেটারই কন্টিনিউয়েশন আমরা সেম একটা কনসেপ্ট এই আই ডাইড ফর বিউটি কবিতায় দেখতে পাবো ইন ফিউচার। আচ্ছা, এখানে আমাদের কিন্তু এক লাইনে ছোট করে এক্সপ্লেন করেছে, বাই হুইচ হি মিনস দ্যাট ইভেন ইফ ইটস নট প্লেজেন্ট বিকামস বিউটিফুল এট এ হায়ার লেভেল। আচ্ছা, means the truth even if it's not pleasant becomes beautiful at a higher level। অর্থাৎ এই লাইন দ্বারা প্রথমত বোঝাচ্ছে যে বিউটি ইজ ট্রুথ। আচ্ছা, সত্য যদি ইমিডিয়েটলি, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, যদি অ্যাপারেন্টলি প্লেজেন্ট বা আনন্দদায়ক নাও হয়, এটা একটা হায়ার লেভেল, একটা উচ্চ পর্যায়ে গিয়ে বা একটা লেভেলে গিয়ে মানুষ রিয়েলাইজ করে যে এটা আসলে সুন্দর। কারণ সত্য কখনো আলটিমেট ক্ষতি করে না, সত্য সবসময় কল্যাণ বয়ে আনে। ইমিডিয়েটলি হালকা ক্ষতি করলেও আমাদের, আমরা যদি সত্য কথা বলি বা সত্যের পথে থাকি, ইট উইল ব্রিং গুড ইন ফিউচার, in near future or far future. Similarly, what is beautiful forever remains true. এবং একইভাবে যেই জিনিসটা সুন্দর, অর্থাৎ সুন্দর বিষয়গুলো যেগুলোকে আমরা সুন্দর বলি, সেগুলো সবসময় সত্য। সুন্দর কখনো মিথ্যা হয় না। মানে এখানে আর্ট বা অ্যাস্থেটিক্স কে মোরালিটির সাথে বা এথিক্স এর সাথে, সো a blend of aesthetics and ethics এই লাইনের মধ্যে প্রকাশ পাইছে। তো অ্যাস্থেটিক্স, এথিক্স ওয়ার্ড গুলো কমপ্লেক্স মনে হতে পারে। অ্যাস্থেটিক্স মানে হচ্ছে আহ বলতে পারো, আহ, সুন্দর বাংলায় এটা হবে, অ্যাস্থেটিক অর্থ নান্দনিক, নন্দন তত্ত্ব, নান্দনিক। তো অ্যাস্থেটিক্স আর এথিক্স, এথিক্স অর্থ হচ্ছে ন্যায় বিদ্যা বা নীতি নিয়ে কথাবার্তা। এই রোমান্টিক পিরিয়ডের একটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে আহ সৌন্দর্য, ন্যায়, নীতি ইত্যাদিকে একসাথে করা, বা সুন্দরকে আহ নীতিবান বলা, নীতিবানকে সুন্দর বলা। তো ওই রোমান্টিক পিরিয়ডের আহ ওই বৈশিষ্ট্যটাই এই লাইনের মধ্যে প্রকাশ পাইছে আর কি। তো এত কমপ্লেক্স করার দরকার নাই। এই লাইন এক্সপ্লেন করতে বললে আমরা সিম্পলি বলবো যে দিস লাইন হ্যাজ বিন টেকেন। আচ্ছা, যদি কোশ্চেনটা এরকম হয়, নিচের দিকে খেয়াল করো, এক্সপ্লেইন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন 5
সেন্টেন্সেস অথবা ফলোইং ভার্স বলতে পারে। এটা হলো কোশ্চেন, তারপরে দিয়ে দিল যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, অ্যান্ড ইট ক্যারিজ 5 মার্ক। যদি এভাবে দিয়ে দেয় তখন শুরু করবে এভাবে যে this verse has been taken from the poem Ode on a Grecian Urn by John Keats, অথবা uh, this sentence by John Keats in his Ode on a Grecian Urn inside single quotes. So Ode on a Grecian Urn লেখলে সেটাকে সিঙ্গেল কোটের ভিতরে রাখবা, তারপরে সিম্পলি কয়েকটা শব্দ এক্সপ্লেন করবা যে this line has been taken, অথবা this line taken from Ode on a Grecian Urn by John Keats talks about the relationship between truth and beauty, অথবা বলতে পারো says that uh, truth and beauty are the same thing. দেন তারপরে গিয়ে বলবা যে প্রথম লাইনে ফার্স্টলি ট্রুথ দো নট ভেরি প্লেজেন্ট at the beginning becomes beautiful at a higher level. For example, sometimes truth may seem harmful or may hurt someone at the at the beginning, or may frighten someone, but later it is always revealed that truth brings nothing but good. তারপরে on the other hand অথবা moreover similarly যে কোনো একটা ইউজ করতে পারো, uh, every beautiful thing uh, is pleasurable, uh, and that's why beautiful things uh, can be compared to or with truth. তো এইভাবে তুমি যদি মানে কয় লাইন হলো, 4 লাইনের মতো হয়ে গেছে, দেন আলটিমেটলি লিখবা যে টু সাম আপ, beautiful things and true words or true deeds are actually the same thing. uh, তো তোমার এক্সপ্লেনেশন হয়ে গেল। মূলত এখানে যেটা বোঝাচ্ছে সেটাকে তুমি কতটা সুন্দর সহজে ভাষায় লিখতে পারো দু একটা এক্সাম্পল দিয়ে, যাতে যে পড়তেছে তার কাছে একদম ক্লিয়ার হয়ে যায়, সেটা হবে তোমার এক্সপ্লেনেশনের মূল টার্গেট। আমি তো ইনস্ট্যান্টলি বললাম, লিখতে গেলে হয়তো আরেকটু চিন্তা করে বলবো, তখন আরেকটু সুন্দর করে লেখা যাবে। ওকে, দেন another meaning in the context of Grecian urn and art object. আচ্ছা, এই যে এখানে খেয়াল করো, এটা কিন্তু আমাদের ওই যে অ্যাপোজিটিভ শিখেছি না আমরা গ্রামারে, যে একটা নাউনকে ফার্দার এক্সপ্লেন করার জন্য এরপরে দুটো কমা দিয়ে সেটার ভিতরে লেখা হয়। তো এই যে গ্রেসিয়ান আর্ন কমা অ্যান আর্ট অবজেক্ট কমা, তো গ্রেসিয়ান আর্ন একটা আর্ট অবজেক্ট, তো কমার বদলে আমরা ড্যাশ ইউজ করতে পারি চাইলে, মানে এটাও সেই অ্যাপোজিটিভ সেম থিং। সো গ্রেসিয়ান আর্ন, এরপরে গ্রেসিয়ান আর্ন কি জিনিস, অ্যান আর্ট অবজেক্ট ইজ দ্যাট ট্রুথ ইজ এ কন্ডিশন অফ আর্ট। আচ্ছা, তো অ্যানাদার মিনিং ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্রেসিয়ান আর্ন, তারপর গ্রেসিয়ান আর্ন সম্পর্কে এক্সট্রা ডেসক্রিপশন, তারপরে ইজ দ্যাট ট্রুথ ইজ এ কন্ডিশন অফ আর্ট। সো যেহেতু বিউটি ইজ এ কন্ডিশন অফ আর্ট, সিমিলারলি ট্রুথ ইজ অলসো এ কন্ডিশন অফ আর্ট। এটা ওই কবিতার মূল ভাবের সাথে ম্যাচ করে বলছে আর কি। তারপর here are two poems which deal directly with the theme of beauty. এখন আমরা যে দুইটা কবিতা পড়বো, এখানে আমাদের বইয়ে বলে দিচ্ছে যে এই দুইটা কবিতার মধ্যেই থিম অফ বিউটি আছে। এখন আমাদের কোশ্চেন এভাবে আসতে পারে, ডেসক্রাইব দি থিম অফ বিউটি ইন দি পোয়েম শি ওয়াক্স ইন বিউটি, কারণ আমার বইয়ে বলে দিচ্ছে যে এখানে থিম অফ বিউটি আছে। অথবা বলতে পারে যে ডেসক্রাইব দ্য থিম অফ বিউটি ইন আই ডাইড ফর বিউটি। Okay. And my Lord Byron uh, was born in 1788 and died in 1824, finds perfect beauty in a woman whom he idealizes. So idealize মানে হচ্ছে আদর, মানে আইডিয়ালাইজ করা বলতে মানে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া, মানে পারফেক্ট বলা আর কি। তো
কাউকে আইডিয়ালাইজ করা মানে হচ্ছে তাকে আইডিয়াল বা আদর্শ বলা। তো সে একটা মহিলার মধ্যে এমন সৌন্দর্য দেখতে পাইছে যেটাকে সে আদর্শ বলতেছে, মানে বিউটির পারফেক্ট ফর্ম বলতেছে। এমিলি ডিকিনসন অ্যাসার্টস দ্যাট, সো অ্যাসার্ট ওয়ার্ডটা মাথায় রাখবা। অ্যাসার্ট মানে হচ্ছে একটা কথা বলা এবং সেটা দাবি করা। সো জোর দিয়ে একটা কথাকে প্রেজেন্ট করা, যেমন আমি আই অ্যাসার্ট দ্যাট, বলতে পারো যে সিয়াম ভাইয়া অ্যাসার্টেড দ্যাট no one can get a good position in DU admission test without writing well in the writing part. So সে অ্যাসার্ট করতেছে, জোর দিয়ে বলতেছে that beauty is inseparable from truth. সো সে ওই জন কিটসের সেম কথাটাকেই তার কবিতার মধ্যে রিপিটেড দেখা যায় যে বিউটি ইজ ইনসেপারেবল ফ্রম ট্রুথ, মানে সত্য যা সৌন্দর্য তাই, সৌন্দর্য যা সত্য তাই, মানে দুটো সেম জিনিস। She describes two persons who died for them and are now buried in tombs near each other. তো এখানে তো যেহেতু আমরা সৌন্দর্য সত্য এগুলো নিয়ে কথা বলতেছি, এই জন্য ওই কবিতার শুধু এই জিনিসটা হাইলাইট করা হয়েছে, বাট ওই কবিতায় সত্য এবং সৌন্দর্যের বাইরে গিয়েও ডেথ, তারপরে ইটার্নিটি, শহীদি মর্যাদা, মার্টারডম, এই বিষয়গুলোও আসছে। বাট যেহেতু এখানে এগুলা ফোকাস করছে, আমরা এটাকে প্রাইমারি থিম রাখবো, সেকেন্ডারিলি বাকি থিম গুলোও জেনে নিব। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে এই পেজের 3টা প্যারাগ্রাফ নিয়ে? কোনো কনফিউশন, পরে বুঝো নাই, বা কোনো সেন্টেন্সে এক্সপ্লেনেশন লাগবে? এনিওয়ান? প্রশ্ন নাই, আমরা কবিতায় চলে যাই। So She Walks in Beauty is a poem by Lord Byron. Lord Byron was a romantic poet. যেহেতু সে রোমান্টিক পিরিয়ডে জন্মাইছে এবং তার কবিতার মধ্যে মানুষের সৌন্দর্য প্রকাশ করা হয়েছে, তারপরে আহ মানুষকে গ্লোরিফাই করা হয়েছে। তো এগুলো রোমান্টিক পিরিয়ডের বিষয়, বিউটি, নেচার, এই বিষয়গুলোকে রোমান্টিক কবিরা বেশি ফোকাস করছে। শুরু করি। She walks in beauty like the night of cloudless climes and starry skies. আমরা দেখো একটা কবিতা পড়ার টাইমে কবিতায় ভার্সিফিকেশন হয়। ভার্সিফিকেশন মানে হচ্ছে একটা সেন্টেন্সকে কয়েকটা লাইনের মধ্যে নিয়ে যাওয়া। এই দেখো, প্রথম সেন্টেন্সটা কিন্তু একদম এখানে এসে শেষ হয়েছে, লাস্ট, মানে স্ট্যান্জার লাস্ট লাইনে গিয়ে শেষ হয়েছে। আর এইখানে সেমিকোলন আছে, যেহেতু সেমিকোলনে ফুল স্টপের সমান থামতে হয় বা একটা অর্থ পর্যন্ত তৈরি হয়, আর সেই জন্য আমরা এখানে থামতেছি। তো লাইন বাই লাইন অর্থ করতে যাবা না কবিতা পড়ার টাইমে, সেন্টেন্স বাই সেন্টেন্স বা যেখানে আমাদের জ্যোতি চিহ্নগুলো আছে পাংচুয়েশন ওয়াইজ থামবা। তো আমি যদি এইখানে থামি, শি ওয়ার্কস ইন বিউটি লাইক দি নাইট, শুধু যদি এটুক বলি তাহলে আমার অর্থ আমি ভুল করে ফেলবো। তো আমি যদি লাস্টে গিয়ে থামি তাহলে দেখো, শি ওয়ার্কস ইন বিউটি লাইক দি নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস এন্ড স্টারি স্কাইজ। তো এইখানে সিমিলি আছে, লাইক দ্বারা কম্পেয়ার করা হয়েছে। তো এখন আমি একটা কোশ্চেন করব একজনকে, এখানে কোন কোন বিষয়কে কম্পেয়ার করা হয়েছে কে বলতে পারবে? এই দুই লাইনের মধ্যে কোন দুইটা বিষয়কে কম্পেয়ার করা হয়েছে? এনি ইন্টারেস্টেড ভলেন্টিয়ার? তানজিম আহমেদ আসিফ, তুমি বলো। কোনটা ভাইয়া? এখানে হচ্ছে সৌন্দর্য এবং রাতকে, না সৌন্দর্য এবং আকাশকে। না না, প্রথম হুম, দুই লাইন মানে হচ্ছে টাইজ পর্যন্ত। হ্যাঁ, বলো। সৌন্দর্য, আচ্ছা হ্যাঁ, তুমি লাইনে ছিলা, আর একটু ডেসক্রাইব করো। তিথি মন্ডল, সৌন্দর্য এবং আকাশকে বলেছো, এটুকুই তোমার আনসার? এখানে না, এইটুকু না। এখানে বলো। মানে যেটা লাইনটা পড়ে বুঝতেছি যে মেঘহীন আকাশ, এরকম কিছু একটা বোঝাচ্ছে। অতটা ক্লিয়ার না, বাট মেঘহীন আকাশ। আর এখানে বোঝাইছে যে রাতের যে সৌন্দর্যটা আছে ওটার সাথে মেবি তুলনা করছে। আমি ক্লিয়ার না, মানে হুম, আচ্ছা, এটাই আর কি। তানজিম কিছু বলতে চাচ্ছিলা?
না ভাই, আপনি বর্ণনা করলে সেন্ড মনে হয় করছি। ভালো হয়। ক্লিয়ার আচ্ছা, না। ঠিক আছে। আহ, okay, her beauty to the beauty of the cloudless clime, the stars are visible. সিফাত বলতেছে যে এখানে ওই ওমেনের সৌন্দর্যকে ওই ক্লাউডলেস ক্লাইমস অর্থাৎ যেটা তিথিমণ্ডল বললো মেঘহীন আকাশ এবং যেখানে তারারা ভিজিবল আছে, তো এই মূলত আকাশের সৌন্দর্যের সাথে শি ওয়াক্স ইন বিউটি, মানে শিটাকে মানে শি এর বিউটি মানে হার বিউটি হ্যাজ বিন কম্পেয়ার্ড with compared to the night of cloudless climes and starry skies. অর্থাৎ এমন একটা রাত আহ যেটা মেঘহীন এবং মেঘ না থাকার কারণে সেখানে তারা দেখা যাচ্ছে। তো তারা ভর্তি মেঘহীন আকাশের সৌন্দর্যের সাথে তার সৌন্দর্যকে কম্পেয়ার করা হয়েছে। কিন্তু দেখো এখানে শি ইজ বিউটিফুল লাইক দি নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস না বলে পোয়েটিক ওয়েতে বলছে শি ওয়াক্স ইন বিউটি, মানে অ্যাজ ইফ সে যখন হাঁটে তখন তার সৌন্দর্যটা এই তারাহীন মেঘহীন তারাযুক্ত তারা ভর্তি আকাশের মতো সুন্দর। ভেরি পোয়েটিক। দেন and all okay and all that's best of dark and bright meet in her aspect and her eyes. এখানেও সেমিকোলন আছে, বোঝা যাচ্ছে না, কোলন মনে হচ্ছে। আচ্ছা, তো তারপরে দেখো কবি এক্সাজারেট করতেছে। সো ফার্স্ট লাইনে আমরা পাইছি সিমিলি, কারণ এখানে হচ্ছে তার বিউটিকে অথবা তার হাঁটাকে শি ওয়াক্স ইন বিউটি, শি ওয়াক্স বিউটিফুলি লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস এন্ড স্টারি স্কাইস। তো তার হাঁটাকে বা তার সৌন্দর্যকে আকাশের মানে ক্লাউডলেস একটা আকাশ যেখানে তারা দেখা যাচ্ছে তার সাথে তুলনা করা হয়েছে। তারপরে দেখো অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, অর্থাৎ শুধু যে সে ব্রাইট বিষয়টা তেমন না, এখানে ডার্কনেস অ্যান্ড ব্রাইটনেস দুটো জিনিসকে আনা হয়েছে। অর্থাৎ ডার্কনেস এবং ব্রাইটনেস, অন্ধকার এবং আলো, দুটোর মধ্যে যে বেস্ট জিনিসগুলো আছে, অর্থাৎ দুটো জায়গা থেকেই বেস্ট বিষয়গুলোকে পিক করে আহ যদি আনা হয়, তো সেই দুটো জিনিস বা সেই অন্ধকার এবং আলোর বেস্ট বিষয়গুলো তার আসপেক্ট অর্থাৎ তার চেহারায় এসে মিট করে, স্পেসিফিক্যালি তার চোখে এসে মিট করে। অর্থাৎ ডার্কনেস এবং ব্রাইটনেস এর বেস্ট বিষয়গুলো একত্রিত হয়ে তার চেহারা, আসপেক্ট বলতে মূলত অ্যাপিয়ারেন্স বা ফেসকে বোঝাচ্ছে এখানে, এবং তার চোখ। সো অর্থাৎ আবার রিপিট করতেছি, অন্ধকার এবং আলোর বেস্ট বিষয়গুলো এসে তার চেহারা এবং চোখে মিলিত হয়, যেটাকে আরেকভাবে বললে তার চেহারা এবং চোখ অন্ধকার এবং আলোর আহ, সর্বোত্তম বিষয়গুলো দ্বারা তৈরি। আচ্ছা, দেন thus mellowed to that tender light which heaven to gaudy day denies. একটু কনফিউজিং লাগতে পারে। তো এমন ভাবে অন্ধকার এবং আলো মেলোড হইছে, সফটেন্ড হইছে, মিলিত হইছে একটা টেন্ডার লাইটের মাধ্যমে সেটা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ তার does mellow to the tender light which heaven to God denied. আচ্ছা, তো তার এই সৌন্দর্যটা এমন ভাবে সফটেন্ড হইছে এবং এমন একটা লাইটের মাধ্যমে সফটেন্ড হইছে, যেটা হেভেন বলতে এখানে আকাশ, গডি মানে হচ্ছে ব্রাইট, এক্সট্রাভ্যাগেন্টলি ব্রাইট মানে অতিরিক্ত উজ্জ্বল। তো সে এমন লাইট দ্বারা তার সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে, যেটা আকাশটা আলোকিত দিনকে দেয় না। মানে ঘুরিয়ে বলা হয়েছে যে একটা ব্রাইট ডেতে যে লাইট থাকে, তার আসপেক্টে এসে যে লাইটটা সফটেন্ড হয়েছে সেই লাইটটা এত ব্রাইট না, সেটা খুবই টেন্ডার, মানে টেন্ডার মানে হচ্ছে ডেলিকেট, নরম, সফট, কোমল। দুপুরবেলা দুপুর 12টার সময়ের স্কর্চিং সানলাইট না, বরং হয়তো ভোর সকালের বা একটা মানে
ইমাজিনারি হেভেনলি সিচুয়েশনের লাইট, যেটা খুবই সফট অ্যান্ড ডেলিকেট, এবং যে লাইটটা এসে তার চেহারাটাকে পারফেকশন দিছে, অর্থাৎ তার চেহারাটাকে এত সুন্দর করে তুলছে। প্রথম স্ট্যান্জা আশা করি ক্লিয়ার। তো তার বিউটি বর্ণনা করা হইতেছে, তার বিউটি হচ্ছে ডার্কনেস অ্যান্ড লাইট দুইটার বেস্ট জিনিসগুলো দ্বারা তৈরি। দেন সেখানে এমন একটা লাইট এসে সেই বিউটিটাকে সুন্দর করে তুলছে বা এক্সপ্রেস করে তুলছে, যে লাইটটা নাইদার টু ব্রাইট নাইদার টু ডাল, বাট ভেরি সফট, মানে একদম প্রত্যেকটা বিষয়ের হারমোনিয়াস একটা কো এক্সিস্টেন্স যেন তার চেহারার মধ্যে আছে। অর্থাৎ একটু এদিক সেদিক হলেই সেটা হয়তো বা হয়ে যেতে পারে, মানে সৌন্দর্যটা ক্ষয়ে যেতে পারে, এরকম একটা ভাব, মানে এরকম একটা ভাইব কিন্তু প্রথম স্ট্যান্ডাতে আসতেছে, যেটা সেকেন্ড স্ট্যান্ডাতে এসে কবি আরো আহ, মানে সেটাকে ওয়ার্ড দিবে, অর্থাৎ সেটাকে আরো ডেসক্রাইব করবে। যেমন এই যে ওয়ান শেড দি মোর ওয়ান ray the less had half impaired the nameless grace which waves in every raven trace or softly lightens o'er her face. আচ্ছা, দেখো, ওয়ান শেড দি মোর ওয়ান রে দ্য লেস, অর্থাৎ তার চেহারার মধ্যে যে ডার্কনেস আসছে আর লাইট আসছে, অর্থাৎ অন্ধকারও আছে আলোও আছে, সফট লাইটও আছে। এই এই অন্ধকারের একটা শেড বেশি, অর্থাৎ একটু বেশি অন্ধকার, অথবা ওয়ান রে দ্য লেস, অথবা একটু কম আলো যদি হইতো, had half impaired the nameless grace which waves in every raven trace. আচ্ছা, সো যদি একটু কম হয়ে যেত, সেটা হয়তো বা সেটা ইম্পেয়ার করতো, মানে ড্যামেজ করতো দ্য নেমলেস গ্রেস। নেমলেস মানে হচ্ছে নামহীন, হচ্ছে লিটারাল মিনিং, বাট নেমলেস বলতে এখানে ওয়ার্ডলেস, যেই গ্রেসটার কোনো নাম দেওয়া যায় না, যেই সৌন্দর্যটার কে ওয়ার্ড দ্বারা এক্সপ্রেস করা যায় না, এমন সৌন্দর্যকে ড্যামেজ করে দিত। সেই সৌন্দর্যটা কিসের বা কোথায় দেখা যায়? নেমলেস গ্রেস হুইচ ওয়েভস ইন এভরি রেভেন ট্রেস। রেভেন মানে হচ্ছে জমকালো। আহ রেভেনের আরেকটা শব্দ হচ্ছে দ্বারকাক। সো দ্বারকাক দেখবা যে চকচকে কালো। তো দ্বারকাকের কালারের ট্রেস মানে হচ্ছে চুলের খোপা। আমি এখন যদি এই 3 লাইনকে ট্রান্সলেট করি, তাহলে একটা শেড যদি বেশি হয়ে যেত বা একটা লাইটের রে যদি কম পড়ে যেত, তাহলে সেটা তার অবর্ণনীয় সৌন্দর্যকে ড্যামেজ করত, ক্ষতিগ্রস্ত করত, যেই সৌন্দর্যটা তার প্রতিটা ইন এভরি রেভেন ফ্রেজ, তার প্রতিটা চুলের মধ্যে আছে। যেহেতু এভরি বলা হয়েছে, তার মানে হচ্ছে তার আহ প্রতিটা চুলকেই হয়তো রেফার করা হয়েছে। অথবা অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, অথবা যেই সৌন্দর্যটা তার চেহারার উপরে সফটলি আলোকিত হয়। ওয়ারটা এখানে ওভারের শর্ট ফর্ম, যাতে মানে রিদমের সাথে যাওয়ার জন্য ভি এর উচ্চারণটা উজ্জ্ব রাখা হবে এখানে। দেন হোয়ার থটস সেরেনলি, এখন এই হোয়ারটা কিন্তু ফেসের, মানে এই হোয়ারের অ্যান্টিসিডেন্ট হচ্ছে ফেস। তো অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, যেখানে থটস সেরেনলি সুইট এক্সপ্রেস। তো ফেসের মধ্যে কি হয়? আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন এর মাধ্যমে আমাদের চিন্তা প্রকাশ পায়। কেউ যদি খুব দুশ্চিন্তা করতে থাকে, সেটা তার ফেসে প্রকাশ পায়। কেউ যদি খুব হ্যাপি কোনো নিউজ দেখে মোবাইলে, সে মিটিমিটি হাসে, সেটা তার ফেসিয়াল এক্সপ্রেশনে প্রকাশ পায়। কেউ যদি রাগান্বিত থাকে, সেটা তার ফেসিয়াল এক্সপ্রেশনে প্রকাশ পায়। তো এখানে তার ফেসকে বর্ণনা করলো, এরপরে আবার ফেসের মধ্যে কি হয় সেটা বলতেছে। where thoughts serenely sweet express, তো তার যে সুন্দর সুন্দর চিন্তাগুলো, সেগুলো সেরেনলি, খুব সুন্দর ভাবে, শান্তিপূর্ণ ভাবে সুইট এক্সপ্রেস। সুইটটা হচ্ছে, মানে সুইট দ্বারাও তার থট গুলার এক্সপ্রেশনটাকে এখানে বিশেষায়িত করা হয়েছে। অর্থাৎ আহ একটা শেড কম বেশি যদি হয়ে যেত, তাহলে তার সৌন্দর্যটা ড্যামেজ হয়ে যায়। তো যেই সৌন্দর্যটা তার রেভেল ট্রেসের মধ্যে দেখা যায়, বা তার প্রতিটা চুলের মধ্যে দেখা যায়, অথবা তার খোপার মধ্যে দেখা যায়,
অথবা তারপরে বলা হচ্ছে চুলের মধ্যে না শুধু, সেই সৌন্দর্যটা তার ফেসের উপরে সফটলি আলোকিত হয় বা সফটলি প্রকাশিত হয়, যেই ফেসের মধ্যে তার সুন্দর সুন্দর চিন্তাগুলো সুন্দর ভাবে, মিষ্টি ভাবে প্রকাশিত হয়, এক্সপ্রেস হয়। তারপরে সে এখানে এক্সক্লেমেশন করতেছে, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতো স্ট্রাকচার অনেকটা, হাউ পিওর হাউ ডিয়ার দ্য ডুয়েলিং প্লেস। তো বলতেছে যে মানে আবার সেই চেহারার প্রশংসা, যে তার চেহারার মধ্যে তার থট গুলো এক্সপ্রেস হয়, তারপরে সে ওয়ান্ডার প্রকাশ করতেছে, হাউ পিওর হাউ ডিয়ার দ্য ডুয়েলিং প্লেস। এখানে দেয়ারটা হচ্ছে মানে দেয়ার প্রোনাউনটা মূলত তার থটস এর প্রোনাউন আর কি। তো কত পিওর, কত আহ সুন্দর, মানে পিওর মানে তো হচ্ছে নির্ভেজাল, হাউ ডিয়ার কত প্রিয়, দেয়ার ডুয়েলিং প্লেস। তো ওই থট গুলা যেখানে থাকে সেটা কত পিওর, তার চেহারাটা কত পিওর, তারপরে সেই থট গুলার জন্য সেই চেহারাটা কত ডিয়ার, মানে যেন তার সুন্দর চিন্তাগুলো তার ফেসের জন্য পারফেক্ট, এবং তার চিন্তাগুলো তার ফেসকে পছন্দ করে। অর্থাৎ কবি যে আহ এই মহিলাটাকে দেখে পছন্দ করতেছে, বা কবি যে এই আহ ওমেনটার সৌন্দর্য দেখে মুগ্ধ, সেই মুগ্ধতাটা কবি প্রকাশ করতেছে তার থটের, মানে কবি নিজেকে আহ ওই থটের জায়গায় রেখে আহ বলতেছে যে সেই থটটার কাছেও তার চেহারাটা কত প্রিয়। অর্থাৎ কবির নিজের ফিলিংসটা যেন থটের মধ্যে প্রকাশ পাইছে। আচ্ছা, সো ফার্স্ট স্ট্যান্ডায় দেখলাম তার বিউটি, পারফেক্ট বিউটি কিভাবে তৈরি হয়েছে। পারফেক্ট বিউটি তৈরি হয়েছে একদম হারমোনিয়াস কোএক্সিস্টেন্স অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, ফর এক্সাম্পল ডার্কনেস, লাইট, তারপরে হচ্ছে ব্রাইটনেস, এটসেট্রা। দেন পরের স্ট্যান্ডায় এসে আবার বিউটি করতেছে, কিন্তু তার সাথে যুক্ত করতেছে যে যদি একটু কম বেশি হয়ে যেত তাহলে বিউটিটাই হয়ে যেত। মানে সে একদম পারফেক্ট কম্বিনেশন, একটু এদিক সেদিক হলেই হয়তো বিউটিটা ড্যামেজ হয়ে যেত। কোন বিউটিটা ড্যামেজ হইতো? যেই বিউটিটা তার চুলের খোপায় দেখা যায়, যেটা তার ফেসে দেখা যায়, যেই ফেসের মধ্যে তার সুন্দর সুন্দর এক্সপ্রেশন প্রকাশিত হয়। দেন লাস্ট স্ট্যান্জা, অ্যান্ড অন দ্য চিক, চিক মানে হচ্ছে গাল, চোখের নিচের এই জায়গাটা, অ্যান্ড অন দ্য চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, অ্যান্ড ওভার দ্যাট ব্রো যে স্থানটা সেটা হচ্ছে তার কপাল। তো তার গাল এবং তার কপাল দুইটা জায়গায় মেনশন করছে, সো সফট, সো কাম, ইয়েট এলোকুয়েন্ট। তো তার গাল এবং কপালের ডেসক্রিপশন এখানে। তো ওই ওমেনটার, অথবা এখানে শি দ্বারা যাকে মেনশন করা হয়েছে, তো তার and on the cheek and over that brow, so soft, so calm and yet eloquent, তার সফট, কোমল, কাম, শান্ত, সফট এন্ড কাম। আচ্ছা, যখন আমি বলি যে একটা জিনিস খুবই সফট, মানে আমি কি মসৃণ কিছু একটা ভাবি। তারপরে যখন কাম বলি মানে হচ্ছে শান্ত, কথা কম বলে। এলোকোয়েন্ট মানে আবার যেটা অনেক এক্সপ্রেসিভ। অর্থাৎ একটা লোক, এলোকোয়েন্টের দুইটা অর্থ এখানে একটা দেওয়া আছে, যেটা এখানকার যে ক্লিয়ারলি এক্সপ্রেসিং অর ইন্ডিকেটিং সামথিং। সো এলোকোয়েন্ট মানে হচ্ছে যে বাকপটু একটা পার্সন যদি বলি, আর যদি কোনো থিংকে বলি এলোকোয়েন্ট, তাহলে সেটা হচ্ছে সামথিং দ্যাট এক্সপ্রেসেস ভেরি ক্লিয়ারলি। এই যে ডান দিকে দেখো নীল কালি দিয়ে অর্থ লেখা আছে। তো এখানে ইয়েটটা কিন্তু একটা কন্ট্রাস্ট তৈরি করতেছে, যে তার গাল এবং তার কপাল খুবই সফট, খুবই শান্ত, সফট এবং শান্ত ঠিকই, অথবা সফট এবং শান্ত হওয়া সত্ত্বেও এটা খুবই এক্সপ্রেসিভ। অর্থাৎ তার কপাল এবং গালের দিকে তাকালেই যেন তার মনের ভিতরের ফিলিংসটা আমরা জেনে যেতে পারতেছি, এরকম। তারপর দ্য স্মাইলস দ্যাট উইন দ্য টাইম, সরি, দ্য টিন্স দ্যাট গ্লো। তো এলোকোয়েন্ট কি? দ্য স্মাইলস দ্যাট উইন, তো তার গালের মধ্যে যে হাসিটা আছে, যেটা আমাদের হৃদয়ে জয় করে নেয়। মানে হৃদয়টা আমি উজ্জ্ব ধরে নিচ্ছে এখানে, কারণ কি জয় করে একটা হাসি? নর্মালি মানুষের হৃদয়ই জয় করে। তো যে স্মাইল যেটা জিতে যায়, দ্য টিনস দ্যাট গ্লো, টিনটা হচ্ছে তার কপালের শেড অর ভ্যারাইটি অফ কালার, মানে স্কিন টোন আর কি। তো অথবা স্কিনে বলতে পারো। তো তার স্মাইল এবং তার টিন্ট, অথবা স্কিন টোন, অথবা তার কপালের
দাগগুলোর কথাও হয়তো মেনশন করা হয়েছে। তো এই বিষয়গুলো খুবই সফট, খুবই কাম, কিন্তু অনেক এক্সপ্রেসিভ। তো এই এক্সপ্রেসিভ গাল এবং কপাল কি বলে, অথবা এক্সপ্রেসিভ হাসি এবং shade of her forehead says, but tell of days in goodness pen. তো তার যে এক্সপ্রেসিভ এক্সপ্রেশন বা গাল এবং কপালের এক্সপ্রেশন, এটা ডাজ নাথিং বাট টেল অফ ডেইজ ইন গুডনেস পেন। তো এখানে টেল একটা ভার্ব, যেটা বলে এমন দিনের কথা যেটা গুডনেসে অতিবাহিত হয়েছে। গুডনেস হচ্ছে ভার্চু। তো পুণ্য দ্বারা পরিপূর্ণ দিন গুলো যেন তার চেহারার মধ্যে প্রকাশিত হচ্ছে। এ মাইন্ড এট পিস উইথ অল বিলো। তারপরে সেম জিনিসের কন্টিনিউয়েশন। তো এই বিষয়গুলো কি বলতেছে, তার সোয়াবে কাটানো দিন বা গুডনেসে কাটানো দিন, ভার্চুয়াস ডেইজ যেগুলো সে অতিবাহিত করছে। তারপরে তার ভিতরে যে একটা পিসফুল মাইন্ড আছে, অল বিলো মানে ভিতরের আহ শান্তিপূর্ণ হৃদয়টা, এবং মানে মাইন্ড মানে তো মন আর হার্ট, মাইন্ড হার্ট প্রায় সিমিলার। এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, এবং একটা এমন হৃদয় যার ভালোবাসা ইনোসেন্ট, নিষ্পাপ। আচ্ছা, তো লাস্ট স্ট্যান্জাতে যেটা হয়েছে, তার ফিজিক্যাল বিউটির মধ্যে তার ইন্টারনাল বিউটি বা এক্সটার্নাল বিউটির মধ্যে ইন্টারনাল বিউটিটা যেন এমবডিড হয়েছে। এমবডি মানে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে শেপ দেওয়া। বিউটি তো অ্যাবস্ট্রাক্ট, ইনার বিউটি তো অ্যাবস্ট্রাক্ট। তো তার ইনার বিউটিটা যেন তার চেহারার সৌন্দর্যের মধ্যে, চেহারার ভাঁজে ভাঁজে এমবডিড হয়েছে, স্থান পাইছে বা আকৃতি ধারণ করেছে। থার্ড সেন্টেন্সটা যদি আমরা লাইন বাই লাইন ট্রান্সলেট করি, অ্যান্ড অন দ্য চিক অ্যান্ড ওভার দ্য ব্রো, তো ওই গালে এবং তার কপালে, so soft, so calm, yet eloquent, the smiles that win, the tints that glow. So তার হাসি এবং তার টিন্ট। তো আমরা যদি এই সেকেন্ড লাইনটাকে থার্ডে নিয়ে যাই, তাহলে জিনিসটা অর্থ করতে অনেক সুবিধা হবে। and on that cheek and over that brow, the smiles that win, the tints that glow, so soft, so calm, yet eloquent. তো মূলত তার স্মাইল এবং টিন্ট কে কাম, সফট, এলোকুয়েন্ট বলা হচ্ছে। তো এই পুরো জিনিসটা does nothing but tells about her days that were spent in virtue, and tell of a mind that is peaceful, and it tells about her heart whose love is nothing but innocent. তো তার চেহারার এই সৌন্দর্যটা তার ভিতরের পুণ্য দ্বারা পরিপূর্ণ জীবন, শান্তিপূর্ণ মন এবং ভালোবাসায় পরিপূর্ণ হৃদয়ের আহ প্রকাশ করে বা হৃদয়কে প্রকাশ করে। এই তো। তো চেহারার সৌন্দর্যের কথা বলতেছে, পারফেক্ট বিউটি। দেন এতই পারফেক্ট যে একটু এদিক সেদিক হলেই এটা ড্যামেজ হয়ে যাইতো। এবং এই বিউটিটা তার আহ চুলের প্রতিটা মানে চুলের খোপা থেকে শুরু করে তার ফেস, তার ফেসিয়াল এক্সপ্রেশনে প্রকাশ পায়। এবং তার স্মাইল, তার কপালের টিন্ট, এই বিষয়গুলো তার জীবনের সুন্দর করে কাটানো দিনগুলো, অর্থাৎ তার এত তাকে দেখে এতই সুন্দর লাগতেছে যে দেখে সে যে জীবনে কোনো পাপ করতে পারে এটা মনেই হচ্ছে না কবির। মানে তার চেহারা এতই সুন্দর যে তাকে দেখার পর কবি ভাবতেছে যে it is so beautiful. It seems that her inner beauty, her inner virtuous life, and a peaceful mind and a heart that is full of love is represented in her face. So last stanza হচ্ছে তার ইনার বিউটিটা যেন তার বাহিরের সৌন্দর্যে মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এই তো 3 স্ট্যান্জায় সৌন্দর্য নিয়ে লেখা একটা কবিতা। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে?
ভাইয়া এখানে সোটা কোন পার্টস অফ স্পিচ হবে একটু বলবেন? So, so soft, so calm. হ্যাঁ। অ্যাডভার্ব হবে। সফট তো অ্যাডজেক্টিভ। সো কে মানে সফট কে মডিফাই করছে সো। ইট শুড বি অ্যাডভার্ব। আর ভাইয়া তানজিম এখানে হ্যাঁ বলো। ভাইয়া এখানে মানে ওই তৃতীয় যে স্ট্যান্ডার মধ্যে যে লেখা আছে না দ্যাট গ্রো, তার আগে যে ও অ্যাপোস্ট্রোফি আর এটার দ্বারা আমি বুঝে হয়েছে। আহ, কত নাম্বার স্ট্যান্ডে? থার্ড স্ট্যান্ডায় জি, দ্যাট গ্লো। দ্যাট গ্রোর আগে যে অ্যাপোস্ট্রোফি আর এটা অ্যাপোস্ট্রফি আছে গ্লো এর আগে? না, দ্যাট গ্রো মানে মানে ফার্স্ট লাইনটা। ও আচ্ছা। ওভার, এটা হচ্ছে ওভার এর শর্ট ফর্ম। ওভার, ওভারটাকে ও আর উচ্চারণ করতে হবে এই জায়গায়। হ্যাঁ এটা না, হাইলাইট করতেছি যেটা, জি ভাইয়া। এটা হচ্ছে ওভার। আচ্ছা তানজিম এখানে বাট ইজ এন অ্যাডভার্ব হিয়ার কিনা, বাট এখানে অ্যাডভার্ব কিনা সেই কোশ্চেনটা করছে। তো বাট কোথায় আছে? আচ্ছা, the smiles that win, the tints that glow, but tell of days in goodness spent. আচ্ছা, চিন্তা করতে হবে। Not the cheek and over that grow, so soft, so calm, yet eloquent, the smiles that win, the tints that glow. But the smile among me are they do nothing but tell of days in goodness spent. তানজিম, বাটকে কেন অ্যাডভার্ব মনে হলো এই জায়গায়? বাট তো এখানে কনজাংশন তো হওয়ার কথা না, এটা ভার্বের আগে বসছে। আবার অর্থটা মনে হচ্ছে বার্ডের এখানে অন্য একটা অর্থ হতে পারে, অনলি এরকম। এখানে বাটটা কিন্তু অর্থে একদম ডিরেক্টলি ব্যবহৃত হয় নাই, এটা অনেকটা কাব্যিক কারণে আসছে। তো আমরা যদি একটু ভালোভাবে সেন্টেন্সটাকে আলাদা করার চেষ্টা করি, অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, সো সফট, সো কাম, yet eloquent, the smiles that win, the tints that glow. সেন্টেন্সের স্ট্রাকচার উল্টা করে দিছে। দেন বাট, সো দ্য স্মাইলস দ্যাট উইন দ্য টিনস দ্যাট গ্লো, দ্যাট ডু নাথিং, সো গ্লো, অল বাট দিস, সো এক্সেপ্ট। এখানে বাটটা আসলে এক্সেপ্ট অর্থে ইউজ হয়েছে। তো এক্সেপ্ট অর্থে ইউজ হলে তো কনজাংশনই হওয়ার কথা, তাই না? টেল অফ ডেজ, এক্সেপ্ট টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ট, a mind at peace with all below, heart with all. আমার কাছে মনে হচ্ছে এটা কনজাংশন, মানে এক্সেপ্ট অর্থে ইউজ হয়েছে। পিওরলি বলতে পারতেছি না। ভাইয়া তাহলে তাহলে এই সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা? হুম, মেরিন, অথই কি বলতেছিলা? ভাইয়া বলতেছে যে এই সেন্টেন্সটা হবে সাবজেক্ট কোনটা, বাট টেল অফ না, দিস নিউ কোশ্চেন। আচ্ছা এখানে তো সেন্টেন্স পুরা স্ট্যান্ডাটাই একটা সেন্টেন্স, বুঝছো? এখানে কিন্তু সেন্টেন্স শেষ হয় নাই। আহ এই তিনের পরে এন্ড থেকে শুরু হয়েছে, সেন্টেন্স শেষ হয়েছে ইনোসেন্টে। এখানে আমরা যদি সাবজেক্ট খুঁজি, অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, সো সফট, সো কাম, ইয়েট এলোকোয়েন্ট, দ্য স্মাইলস হচ্ছে তোমার সাবজেক্ট। স্মাইল কোথায় আছে? অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, সো এই চিক আর ব্রো মানে অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। সো সফট, সো কাম, ইয়েট এলোকোয়েন্ট, সো সফট, সো কাম, ইয়েট এলোকোয়েন্ট পুরোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট যদি সোকে আলাদাভাবে ধরো, এটা হবে সফটের মডিফায়ার, যেটা একটা অ্যাডভার্ব হবে। বাট সো সফট, সো কাম, ইয়েট এলোকোয়েন্ট এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য স্মাইলসটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট,
তারপরে দ্যাটটা হচ্ছে প্রোনাউন, উইনটা ভার্ব, দ্য টিনস এটা আরেকটা সাবজেক্ট। তো স্মাইলস আর দ্য টিনস এই দুইটা হচ্ছে আমার সাবজেক্ট। তো দ্যাটটা হচ্ছে টিনস এর প্রোনাউন, গ্লো হচ্ছে টিনস এর ভার্ব। তো এই দুইটা জিনিস ডু নাথিং অথবা নাথিং বাট মানে এক্সেপ্ট টেল অফ ডেইজ ইন গুডনেস স্পেন্ট। সো স্মাইল এবং টিন্ট বাট টেল অফ ডেইজ ইন গুডনেস। সো অনেক সময় হি ইজ সেইং দিস এন্ড দ্যাট, মানে হি ইজ বাট ডুইং দিস, এইভাবে অনেক সময় জোর দেওয়ার জন্য ইউজ হয় আর কি। তাও আমি আহ, এটার পার্টস অফ স্পিচ সামহাও অ্যাডভার্ব হইতে পারে নাকি আমি একটু চিন্তা করে দেখবো, বাট আমার কাছে এখন অ্যাপারেন্টলি এটা জাস্ট এ কনজাংশন, মানে এক্সেপ্ট অর্থে কনজাংশন আর কি। ওই যে আহ, আম, এই তো অ্যাডভার্ব হওয়ার কোনো কারণ দেখতেছি না। টেল অফ ডেইজ ইন গুডনেস স্পেন্ট, এ মাইন্ড এট পিস উইথ অল বিলো, এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট। তো বা টেল অফ ডেইজ ইন গুডনেস স্পেন্ট, তারপরে টেল অফ ডেইজ অথবা টেল অফ এ মাইন্ড এট পিস। সো টেল অফ এর পরের অংশটুকু রিপিট হচ্ছে, মানে এখানে প্যারালাল স্ট্রাকচার ইউজ করছে। টেল অফ ডেইজ ইন গুডনেস স্পেন্ট, টেল আচ্ছা অফ ভাই, এ এখানে মাইন্ড। কি বাদ দ্বারা কি বিপরীতার্থক বুঝাইছে দুইটা, প্রথম লাইনটার সাথে দ্বিতীয় লাইনটা? না, এখানে বারটা আসলে অনলি অর্থে, বুঝছো, যে স্মাইল এবং টিন্ট এরা উম কিছুই করে না, দে অনলি টেল অফ ডেইজ ইন গুডনেস স্পেন্ট, এ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, অথবা দেন ডু নাথিং বাট টেল অফ ডেইজ, মানে মূলত অনলি অনলি টাই হচ্ছে। হলে তো, অনলি তো মনে হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব অনলি কি অ্যাডভার্ব? অনলি টেল, হ্যাঁ অনলি অ্যাডভার্ব। অনলি অর্থে হলে এটা অ্যাডভার্ব হবে। Wait. Over the cheek and over the brow, so soft, so calm yet eloquent, the smiles that win, the tints that glow, the tale of days in goodness ভাইয়া, spent. এখানে বাটটা মনে হয় অ্যাডভার্ব হিসেবেই ব্যবহার হয়েছে, কারণ এখানে হচ্ছে মানে সিফাত যেটা মনে হয় বুঝাইতে চাইছে, এখানে টেল আছে ভার্বের হুম। আগে, এখানে তো অ্যাডভার্ব হিসেবেই মনে হচ্ছে। তারপরে আবার অ্যাডভার্ব মানে এখানে একটা ফ্রেজ টেল অফ ডেইজ, এটা পুরোটাই একটা মানে এইরকম কিছু একটা বুঝাইছে মনে হয়। মানে আমারও বাটটা মানে অ্যাডভার্বেই মনে হচ্ছে। ওকে। হ্যাঁ, তাহলে আমারও এখন, বা তোমরা যেহেতু বলতেছো এন্ড লজিক্যাল মনে হচ্ছে আমার কাছে, যদি অনলি অর্থে হয় দেন ইট শুড বি অ্যান অ্যাডভার্ব। যাই হোক, কবিতা থেকে পার্টস অফ স্পিচ খুঁজে বের করা কোয়াইট ডিফিকাল্ট। আচ্ছা, তো এখন যদি থিমে, আচ্ছা হ্যাঁ তানজিম, তোমার ইয়ের গেস সঠিক, বা প্রশ্নের উত্তর হবে এটা অ্যাডভার্ব, যেহেতু এখানে মূল অর্থটা অনলি হিসেবেই আসতেছে। আচ্ছা, এখন যদি তোমাকে, আচ্ছা সামারি আর থিমের মধ্যে পার্থক্য আছে, সিফাত বললো যে সামারি অথবা থিম বলতে। তো সামারি হচ্ছে, সামারি হচ্ছে পুরা গল্পটা পড়ে যা বুঝছি সেটাকে মানে হচ্ছে সামারি করা। আর থিম হচ্ছে জাস্ট ওই গল্পটার মূল ওয়ার্ডটা বা থিমটা মানে এক লাইনে যেটা বিশ্লেষণ করা হয়। সামারি তো হচ্ছে তিন চার লাইন বিশ্লেষণ করতে লাগে। হুম, আহ, তুমি ঠিক বলছো, আমি একটু অ্যাড করি। তো সামারি হচ্ছে মূল কথা, এটা পোয়েটিক ল্যাঙ্গুয়েজে লেখা আছে। আমি যদি এটাকে প্রোজে লিখি, প্রোজ মানে হচ্ছে গদ্য। ওয়েট, একটু বড় করে, মানে আমি যদি এটাকে সহজ ভাষায় লিখি, যে here in the first stanza, the speaker describes the beauty or compares the beauty of a woman with a starry cloudless night, and moves forward to describing her face as the meeting point or as a mixture of the best things from darkness and brightness। মানে আমি যদি এটাকে প্যারাফ্রেজ করি পুরো কবিতাটাকে, তখন সেটা হবে সামারি। বা তুমি কবিতার মধ্যে লিটারালি যা লিখছে, অর্থাৎ কবিতার ওয়ার্ড বাই ওয়ার্ড প্যারাফ্রেজ যদি তুমি করো, তাহলে সেটা হবে সামারি। আর থিম একটা কবিতায় মাল্টিপল হইতে পারে, অর্থাৎ
থিমটা হচ্ছে কবিতাটা পড়ে, কবিতার শব্দের মধ্যে নাই, কিন্তু পড়ে মনে হচ্ছে বা কবিতাটা সাজেস্ট করতেছে কি, কবিতার ভিতরের অন্তর্নিহিত অর্থ, সেটা হচ্ছে থিম। যেমন একটা কবিতার মধ্যে তুমি এখানে থিম অফ বিউটি বের করতে পারবা, বিউটিটাই হচ্ছে এখানে মেজর। আহ এই জায়গায় থিম অফ লাভ বের করতে পারবা। তারপরে এখানে আনতে পারবা যে ইনার বিউটি অ্যান্ড এক্সটার্নাল বিউটি। তারপরে এই জায়গায় আনা যাবে হচ্ছে আহ আইডিয়ালাইজেশন অফ ওমেন, বিউটি, বিউটি না আনলেও হবে। তো এই জায়গায় তুমি মাল্টিপল থিমস আনতে পারবা। অর্থাৎ এই দেখো, একটা থিম কিন্তু একটা স্পেসিফিক আইডিয়া, অর্থাৎ পুরো কবিতা থেকে তুমি বিভিন্ন ধরনের আইডিয়া বের করে আনতে পারবা, যেটা ডিরেক্টলি ওয়ার্ডে মেনশন করা নাই বা ডিরেক্টলি বলে দেওয়া নাই যে হেয়ার আই এম সেইং, আই এম এক্সপ্রেসিং দ্য বিউটি অফ দি ওমেন, এভাবে কিন্তু কবিতার মধ্যে বলা নাই। তো কবিতার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বা কবিতার সেন্টেন্স বাই সেন্টেন্স অর্থ তুমি যদি করো, বা কবিতার মূল কথাটা বা কবিতায় ডিরেক্টলি যেটা বলা হয়েছে কোনো কিছু ইমপ্লাই না করে সেটাকে তুমি যদি সামারাইজ করো বা সেটাকে তুমি যদি শর্টে লেখো, সেটা হবে তোমার সামারি। কিন্তু কবিতার ভিতর থেকে কিছু একটা তুমি যদি নিয়ে আসো, আহ বা তুমি যদি কোনো কিছু এমপ্লাই করো ভিতর মানে কবিতা থেকে, সেটা হবে তোমার থিম। তো তোমাকে বলবে যে রাইট এ থিম অফ দ্য পোম, দি থিম হবে না কখনো। মানে অ্যাকর্ডিং টু আমাদের পোয়েট্রির প্রফেসর, যে একটা কবিতার মাল্টিপল থিমস হয়, তো দি থিম বা অনলি থিম বলতে কিছু নাই, বাট সামারি কবিতার প্রায় মোরলেস সেমই হবে। তুমি এই বিষয়টার এটা এখানে বুঝতে পারবা যে find এই যে poems which deal directly with the theme of beauty. সো এই কবিতার একটা মেজর জিনিস হচ্ছে থিম অফ বিউটি। তো আমি বললাম যে দি থিম হবে না, মানে কনফিউজ হয় না যে এখানে আবার দি আছে। দি থিম অফ দি পোম ইজ বিউটি, এটা রাইট না। বিউটি ইজ এ থিম অফ দি পোম, এটা হবে রাইট। মানে আমি যদি বলি যে রাইট অ্যাবাউট দি থিম অফ বিউটি ইন দিস পোম, সেটা কারেক্ট সেন্টেন্স হবে। বাট আমি যদি বলি যে দি থিম অফ দি পোম ইজ বিউটি, সেটা একটা রং সেন্টেন্স হবে। বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে রাইট অ্যাবাউট দি থিম অফ দি পোম, সরি অ্যাবাউট দি থিম অফ বিউটি ইন দি পোম শি ওয়াক্স ইন বিউটি, তাহলে হবে যে আমি কয়েকটা থিমের মধ্যে একটা থিম, যেটা হচ্ছে বিউটি, সেটাকে নির্দিষ্ট করে বলতেছি যে রাইট অ্যাবাউট দিস থিম ইন দিস পোম। কিন্তু যদি আমাকে বলে যে বাট আমি যদি কোশ্চেন করি যে তুমি এই কবিতা থেকে বা এই কবিতার মূল ভাব লেখো, বা একটা মূল মানে একটা থিম লেখো, তখন আমাকে বলতে হবে যে রাইট অ্যাবাউট এ থিম অফ দি পোম শি ওয়াক্স ইন বিউটি। কারণ আহ, আমি যদি র্যান্ডম একটা বা শুধু থিম লিখতে বলি তোমাকে, তখন আমাকে এই ইউজ করতে হবে, কারণ দেয়ার আর মাল্টিপল থিম। যাই হোক, তো থিম অফ বিউটি যদি তোমাকে লিখতে বলে, যেটাই সবচেয়ে বেশি আসার মতো, কারণ চ্যাপ্টারে ডিরেক্টলি বলে দিছে। তো থিম অফ বিউটি বললে এখানে লিখবা যে ইন দিস পোম দ্য স্পিকার, দ্য থিম অফ বিউটি ইজ এক্সপ্রেসড through the description or through the idealization of the beauty of a woman, of an unnamed woman বলতে পারো, যেহেতু এখানে কোনো নাম নাই। Here the woman's beauty has been exaggerated, কারণ এই যে এটা হচ্ছে হাইপারবলি, কিন্তু বা এক্সাজারেশন, হাইপারবলির সিনোনিম হচ্ছে এক্সাজারেশন। যে অল দ্যাটস ওয়েস্ট অফ ডার্ক এন্ড ব্রাইট, মানে দুনিয়ার সব ভালো জিনিস এসে তার চেহারার মধ্যে মিলিত হয়েছে। সো হিয়ার
the speaker exaggerates the beauty of a woman and uh, says that her beauty is made of perfect harmony of different elements like darkness and brightness. And uh, তারপরে moreover, the speaker also suggests that uh, her beauty might get her beauty is so perfect that it might get damaged uh, if only if even a single element is absent or a single element or ingredient is more or less. uh, Furthermore, the poet also মানে ফার্স্ট একটু সামারি আনবা. Furthermore, the poet also suggests that her inner beauty has been reflected in her facial expression or outer beauty, and thus through the description of or through the angelic description of an woman, the poet celebrates her beauty. So তোমাকে যদি বলে থিম অফ বিউটি আনতে, তখন তুমি জাস্ট কিভাবে বিউটিফুল বা এই কবিতার কোন কোন জায়গায় বিউটিটা এক্সপ্রেস করা হয়েছে সেটা নিয়ে আসবে। তোমাকে যদি বলে এখানে থিম অফ আইডিয়ালাইজেশন নিয়ে আসো বা থিম অফ লাভ নিয়ে আসো, তখন তুমি বলবা যে এখানে কবি তার মিউজ বা যাকে নিয়ে কবিতা লেখা হচ্ছে, যে তাকে কবিতা লিখতে লিখতে ইন্সপায়ার করছে, মিউজ ওয়ার্ডটা মাথায় রাখবা, MUSE। তো এই কবিতার মিউজ হচ্ছে শি। Someone is asking a question. Okay. তো এই কবিতার মিউজ হচ্ছে এই ওম্যানটা। মিউজ মানে হচ্ছে ইন্সপায়ারেশন অফ অ্যান আর্ট, অর্থাৎ এই কবিতা লিখতে যে ইন্সপায়ার করছে। তো তুমি বলতে পারো হিয়ার দ্য স্পিকার describes the beauty of the muse in a way that idealizes her. To illustrate, here the beauty of the woman has been described in an hyperbolic way that is not possible in real life. That means the beauty that has been described in this poem is not realistic. Rather, it sounds very perfectionist and it sounds very perfect, which is not possible in this art. Rather, it's a heavenly description of beauty. That is why we can say that, অথবা thus uh, the idealization of beauty has been expressed in this poem. তো তোমাকে যেই থিমটা লিখতে বলবে তুমি সেটা লিখবে, বাট মোরলেস থিম যদি আসে তাহলে বলবে যে রাইট এ থিম অথবা রাইট অ্যাবাউট এ মেজর থিম ফ্রম দিস পোম। তো মেজর থিম আসলে মূলত থিম অফ বিউটি নিয়ে লিখবা, যে কবি খুব পারফেক্টলি বিউটিটা ডিসক্রাইব করছে, একটা আইডিয়াল বিউটি ডিসক্রাইব করছে, ইনার বিউটি আউটার বিউটি সব বিউটি একসাথে চলে আসবে আর কি। আর যদি তোমাকে বলে যে সামারাইজ দি পোম, তখন তুমি স্ট্যান্জা বাই স্ট্যান্জা বা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কবি কিভাবে আহ, এখানে আগাইছে সেভাবে আগাবা, যে the speaker starts by comparing the beauty of the muse অথবা of a woman uh, with night, and then moves on to uh, say that all that's best of the best things of darkness and bright, মানে ঠিক কবিতার ওয়ার্ড গুলো ইউজ করবা না, সেটাকে একটু চেঞ্জ করে নিবা, the best elements of অথবা the most beautiful elements of darkness and brightness come and meet in her face and her eyes, and uh, the light অথবা the brightness that is seen here is so delicate that it is not seen in an extravagant day. অর্থাৎ তার বিউটিটা ওই যে তানজিম কোশ্চেন করতেছিল যে এখানে এক্সট্রাভাগেন্ট বা গডি ওয়ার্ডটা দ্বারা এমন একটা ইন্ডিকেশন আছে কিনা যে তার বিউটিটা না শোই না, তার বিউটিটা ন্যাচারাল। তো সেটা তুমি লিখতে পারো মেটাফরিক ওয়েতে। এখানে সিফাত আবার আনসারও করছে যে গডি ওয়ার্ড চয়েসটার মাধ্যমে সে বুঝাইতেছে যে তার এটা এক্সট্রাভাগেন্ট না, মানে তার যে বিউটি সেটা একদম ন্যাচারাল, একদম পিওর, এটার মধ্যে কোনো শো অফ এর কিছু নাই।
তো সামারি বললে স্ট্যান্জা বাই স্ট্যান্জা পুরো কবিতাটার আহ, মূল ডেসক্রিপশনটা নিয়ে আসবা, আর থিম বললে আহ, একটা স্পেসিফিক বিষয় সেখান থেকে নিয়ে আসবা। আচ্ছা, এই কবিতা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। এই তো তানজিম খুব সুন্দর মেসেজ দিছে যে সহজ কথা 2 ঘন্টার মুভি 5 মিনিটে বলা হচ্ছে সামারি, আর মুভির মূল বিষয়টা লেখা হচ্ছে থিম। মেরি নথ হয়েও হয়তো সেম কথাই বলছিলা যে ভিতর থেকে মূল মেসেজ নিয়ে আসে। এখন একটা মুভি থেকে কয়েকটা মেসেজ পাওয়া যেতে পারে, আমি সেই মানে কয়েক ধরনের থিম হতে পারে। যদি এই অ্যানালজিতে যাই, তো একটা মুভি থেকে একটা মেসেজ হতে পারে যে আহ, সমাজে মাদকের খারাপ দিক। আরেকটা মেসেজ হইতে পারে আহ, বৈষম্য না থাকা, ক্লাস ডিস্টিংশন না থাকা। আরেকটা মেসেজ হইতে পারে রিলেশনশিপ উইথ ফ্যামিলি। আরেকটা মেসেজ হইতে পারে ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ। সো এক মুভি থেকে তুমি বিভিন্ন মেসেজ পাইতে পারো, ওগুলা হচ্ছে এক একটা থিম, কিন্তু পুরো মুভির কাহিনীটা হচ্ছে তোমার, যদি ইন শর্ট বলো সেটা হবে সামারি। আচ্ছা, দেন আমরা যাই আই ডাইড ফর বিউটি বাই এমিলি ডিকিনসন। এইটা হচ্ছে, এই কবিতাটা মূলত দিছে এই জন কিটস এর কথাটাকে ব্যাখ্যা করার জন্য, যে জন কিটস এর এই কথাটা আরো কয়েক জায়গায় আসছে। ফর এক্সাম্পল এমিলি ডিকিনসনের কবিতায় আসছে। এখন এমিলি ডিকিনসন সম্পর্কে একটু জানতে হবে। শি ওয়াজ বর্ন ইন 1830 অ্যান্ড ডাইড ইন 1886। যাই হোক, সো শি ওয়াজ এ ভেরি ইন্ট্রোভার্ট পার্সন। সে তার ঘর থেকে খুব রেয়ারলি বের হইতো, তাকে বাইরে কয়েকবার দেখা গেছে মাত্র। মানে শি ওয়াজ ভেরি ইন্ট্রোস্পেক্টিভ, মানে সে খুবই গম্ভীর গভীর মোরাল অ্যান্ড এথিক্যাল অ্যান্ড বিভিন্ন ডিপ বিষয়গুলা নিয়ে কবিতা লিখছে। বায়রন দেখো বিউটি নিয়ে লিখছে খুব সুন্দর করে, কিন্তু তুমি যখন ডিকিনসন পড়বা তখন দেখবা যে খুবই গ্রেভ কিছু কথা আসতেছে, মোরালিটি, ট্রুথ, তারপরে ডেথ। ডেথ তার একটা ইম্পর্টেন্ট থিম ছিল, অধিকাংশ কবিতার মধ্যেই ডেথ চলে আসতো। তারপরে হচ্ছে মার্টারডম, তারপরে আসলে কি, মহত্ব কি, ফেম কি, এগুলোর ক্যারেক্টারিস্টিক নিয়ে তার কবিতাগুলা। আচ্ছা, আমরা এখানে যেটা খুঁজবো এই কবিতায়, সেটা হচ্ছে ট্রুথ আর বিউটির সম্পর্ক। লাইন বাই লাইন পড়া শুরু করি, এটা খুবই সহজ, এখানে কঠিন তেমন কিছু নাই। আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কার্স অ্যাডজাস্টেড ইন দি টম। আচ্ছা, বাট ওয়াজ স্কার্স এখানে থেমে যাও না, আমি যখন ইনিশিয়ালি পড়তাম তখন এখানে থেমে যেতাম। তো তখন অর্থটা এরকম দাঁড়াইতো যে আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কার্স, আমি আহ সৌন্দর্যের জন্য মরলাম বা মৃত্যুবরণ করলাম, কিন্তু এটা পর্যাপ্ত ছিল না। তো শুধু এইটুকু অর্থ করলে এরকম হয়ে যায়, কিন্তু পুরো সেন্টেন্সটা যদি অর্থ করো তাহলে এরকম দাঁড়াবে যে আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কার্স অ্যাডজাস্টেড ইন দি টম। মানে অর্থ কাছাকাছি যায়, কিন্তু মূল অর্থটা হবে হচ্ছে আমি আহ সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করলাম, কিন্তু কবরে খুব কষ্টে জায়গা পাইছি। when one who died for truth was lain in an adjoining room. So in the same time, one, একজন, who died for truth, যে সত্যের জন্য মারা গিয়েছিল, was lain. So এটা একটা প্যাসিভ সেন্টেন্স, in an adjoining room. ইভেন প্রথম সেন্টেন্সটাও কিন্তু প্যাসিভ। এখানে কে তাদেরকে কবরে শোয়াই দিচ্ছে, কে তাদেরকে আহ অ্যাডজাস্ট করতেছে টম্বের মধ্যে, সেটা বলা নাই। তো দুইটাই প্যাসিভ সেন্টেন্স। আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কার্স অ্যাডজাস্টেড ইন দি টম্ব বাই সামওয়ান, বুঝছো? when one who died for truth was laying in an adjoining room. So at the same time, যখন আহ, আরেকজন যে সত্যের জন্য মারা গেছে, তাকে পাশের অ্যাডজয়নিং রুম বলতে এখানে রুম ওয়ার্ডটা মূলত কবর বোঝাচ্ছে। তো তাকে অ্যাডজয়নিং বলতে একদম লেগে থাকা, পাশের কবরটা অনেকটা একটা বাদামের মতো, তো বাদামকে দেখে মনে হয় পাশাপাশি দুইটা কবর, তো অনেকটা ওইরকম। তো প্রথম স্ট্যান্জাটা জাস্ট লিটারালি বলতেছে, আমি যদি লিটারাল মিনিং করি তাহলে আমি সৌন্দর্যের জন্য মারা গেলাম, আমাকে এক কবরে রাখছে, আর ঠিক একই টাইমে আরেকজন সত্যের জন্য মারা গেছে, তাকে পাশের কবরে রাখছে। এটুক বললাম। এটা যদি প্রোজ হইতো তাহলে অর্থ এখানে শেষ হয়ে যেত, মানে এর ভিতর থেকে কিছু বের করার দরকার প্রয়োজন হইতো না। বাট যেহেতু এটা কবিতা, তো একই টাইমে দুজন মারা যাচ্ছে, মানে শুরুতেই কবি, মানে কেউ যদি ফার্স্ট স্ট্যান্জাটা পড়ে তাহলে এসে বুঝতে পারবে যে এখানে
ট্রুথের জন্য মারা, মানে বিউটির জন্য মারা যাওয়া এবং ট্রুথের জন্য মারা যাওয়া দুটাই মহান জিনিস, দুটাই হিউম্যান ওয়ার্ল্ডে খুবই প্রেইজ। দুইটা মারা যাওয়ার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হবে এরকম একটা ভাব কিন্তু শুরুতেই পাওয়া যাচ্ছে। দেন আমরা সেকেন্ড স্টেন্স যাই। হি কোশ্চেন সফটলি ওয়াই আই ফেইল। তো এখানে ফেইলড বলতে মূলত ওয়াই আই ডাইড। হি কোশ্চেন সফটলি ওয়াই আই ফেইল। ফর বিউটি আই রিপ্লাইড, and I for truth. The two are one, we brethren are, he said. So অনেকটা আমাদের যখন একটা স্ট্রেঞ্জারের সাথে বা একজন অপরিচিত লোকের সাথে পরিচিত, মানে পরিচয় হয়ে আমরা তো গিয়ে বলি, ধরো একটা অনুষ্ঠানে কেউ গেল যে ভাই আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি ফর এক্সাম্পল আমার বাড়ি মানিকগঞ্জ। তো পাশের জন সেও যদি বলে যে আরে আমার বাড়ি তো মুন্সিগঞ্জ, মানিকগঞ্জের পাশেই তো, আমরা তো প্রতিবেশী। তো অনেকটা ওইরকম আর কি, যে সে জিজ্ঞেস করলো যে আমি কেন মারা গেলাম, আমি বললাম যে আমি সৌন্দর্যের জন্য মারা গেছি। আর তাকে বলার পরে সে আবার নিজেরটা বলে একটা সম্পর্ক স্থাপন করতেছে আমার সাথে যে এন্ড আই ফর ট্রুথ, আমি সত্যের জন্য মারা গেছি, দ্য টু আর ওয়ান, দুটো একই জিনিস। উই ব্রেদরেন আর, ব্রেদরেন মানে হচ্ছে ব্রাদারের প্লুরাল এটা। দুইটা প্লুরাল আছে ব্রাদারের, একটা ব্রাদার্স আর একটা হচ্ছে ব্রেদরার। একটা হচ্ছে, একটার অর্থ হচ্ছে মায়ের পেটের দুই ভাই, আর ব্রেদরেন অর্থ মানে সেম কমিউনিটির দুইজন আর কি, এক সেম ট্রাইবের দুইজন, দুই ভাই। তো আমরা মানে সেম ফ্যামিলির, উই বিলং টু দ্য সেম ফ্যামিলি এরকম বোঝাচ্ছে। And so as kinsmen, আচ্ছা, so and I for truth, the two are one, we brethren are, এটুক তো হচ্ছে পাশের জন যে সত্যের জন্য মারা গেছে সে বললো, তারপরেরটা আবার স্পিকার নিজেই ডেসক্রাইব করতেছে। and so as kinsmen, kinsmen মানে হচ্ছে রিলেটিভস, কিন কিথ এন্ড কিন বলে না, কিথ এন্ড কিন মানে আত্মীয় স্বজন, একটা ই আছে ইডিয়ম, তো ওই কিন আর কি। as kinsmen met a night, so a night হচ্ছে রাতে যদি তোমার আত্মীয় কারোর সাথে তোমার দেখা হয়, বা এক রাত তুমি যদি এক আত্মীয়ের সাথে কাটাও, দেন গল্প করতে করতে কাটে, ওই বিষয়টাকেই আনা হয়েছে যে and so as kinsmen met a night, we talked between the room. তো যেহেতু পাশাপাশি দুইটা কবর, we talked between the room, যেহেতু দুইজন প্রায় কাছাকাছি বা সেম কারণেই মারা গেছে, একজন সত্যের জন্য একজন বিউটির জন্য, তারা হয়তো এই অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো নিয়ে, বা তারা কেন মারা গেল, কিভাবে মারা গেল, কিভাবে তারা এই দুইটা জিনিসকে বাঁচানোর জন্য বা এই দুইটা জিনিস প্রতিষ্ঠা করার জন্য মারা গেল সেই বিষয়ে হয়তো কথা বলতেছিল। until the moss had reached our lips and covered up our name. তো কবরে তো ওই মস বা ছত্রাক জন্মায়, তো যতক্ষণ পর্যন্ত, লিটারাল মিনিং হচ্ছে ছত্রাক এসে আমার ঠোঁট কভার করে ফেললো, ঠোঁট কভার হয়ে গেল তো সে আর কথা বলতে পারবে না। এন্ড কভার্ড আপ আওয়ার নেমস, এবং যে টমস্টোন থাকে যে, বা যেটাকে এপিটাফ বলে, তো এপিটাফ যখন ঢেকে ফেললো ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলতেছিলাম। আচ্ছা, আমরা তো নর্মালি পরকালের যে বিশ্বাস রাখি সেটা হচ্ছে ইটারনাল, সেটা কখনো শেষ হবে না। বাট এই কবিতায় দেখো এমিলি ডিকিনসন, মানে স্পিকারটা কিন্তু সামওয়ান ফ্রম দি আফটার লাইফ, কারণ যে কথা বলতেছে শি হ্যাজ, হি অর শি হ্যাজ অলরেডি ডাইড, জেন্ডার এখানে স্পেসিফাইড না। তো সে মারা গেছে, মারা যাওয়ার পরে আফটার লাইফ থেকে এসে বলতেছে যে আমি সত্যের জন্য মারা গেছিলাম, বা এবং কিন্তু খুব বেশি লাভ হয় নাই, মানে সত্যের জন্য মারা যাওয়া সত্ত্বেও, বাট ওয়াজ কার্স অ্যাডজাস্টেড ইন দ্য টম, মানে খুব মানে আই রাইট ফর বিউটি, সরি, আমি সৌন্দর্যের জন্য মারা গেলাম, কিন্তু আমাকে তো চেরিশ করার কথা মানুষের, আমাকে তো মহান জায়গায় রাখার কথা, শহীদি মর্যাদা দেওয়ার কথা, বাট খুব কষ্টে আমাকে কবরের মধ্যে জায়গা দেওয়া হইলো। when the one who died for truth was laying in an adjoining room, so আরেকজন যে সত্যের জন্য মারা গেল তাকেও ঠিক একই রকম একটা রুমের মধ্যে রাখা হইলো। অর্থাৎ আমি যদি এটাকে একটু সিনিক্যাল ওয়েতে, একটু নেগেটিভ ওয়েতে ইন্টারপ্রেট করি, বা কবি যে নেগেটিভিটিটা এখানে প্রকাশ করতে চাচ্ছে সেটা যদি নিয়ে আসি, সেটা হচ্ছে যে
যত মহৎ কজেই মানুষ মারা যাক না কেন, আলটিমেটলি ওই ছোট্ট কবরে যাইতে হয়। অ্যান্ড তারপরে তারা সেকেন্ড স্ট্যান্ডাতে এসে স্পিকার ট্রুথ আর বিউটির মধ্যে সম্পর্কটা, বা ট্রুথ আর বিউটি যে ইনসেপারেবল ফ্রম ইচ আদার, এই বিষয়টাকে প্রতিষ্ঠা করতেছে, যে দুইটা আসলে সেম জিনিসই। সে জিজ্ঞেস করলো আমি কেন মারা গেলাম, বললাম বিউটির জন্য। সে বললো সে সত্যের জন্য মারা গেছে, এবং সে মানে যে সত্যের জন্য মারা গেছে সেই দুইটাকে এক বলতেছে, দ্য টু আর ওয়ান। আর যেহেতু সে সত্যের জন্য মারা গেছে এবং সে এটা বলতেছে, তার মানে এটা আসলেও সত্য, যে সত্য এবং সৌন্দর্য দুইটা এক। তো বিষয়টা আরো শক্তিশালী হচ্ছে। তারপরে তারা নিজেদের মধ্যে করলো, কমন গ্রাউন্ড খুঁজে বের করলো, যে আরে দুজন তো সেম কারণে প্রায় মারা গেছি আমরা, ব্রাদারেন। দেন তারা কথা বলা শুরু করলো। তো কথাটা আবার একটা সময় গিয়ে থেমে গেল। তো মস যে তাদের কথা এসে থামায় দিল, তাদের নামটা মুছে দিল, এটা দ্বারা হয়তো এরকম ইন্ডিকেট করেছে, অথবা আমরা এটাকে এভাবে ইন্টারপ্রেট করতে পারি, যে যত মহৎ কজেই মারা যাক না কেন, হয়তো তার মহত্বটা বেঁচে থাকবে, ট্রুথ যে দুনিয়াতে থাকবেই, বিউটি দুনিয়াতে থাকবে, এবং ট্রুথ এন্ড বিউটির জন্য মানুষ মারা যেতেই থাকবে। এবং বিষয়টাকে মহান হয়তো কখনো ভাবা হবে, হয়তো কখনো ভাবা হবে না, হয়তো এই ছোট্ট কবরেই রেখে দেওয়া হবে। এবং তারা যে ট্রুথ এন্ড বিউটির জন্য কথা বলছে, তাদের নামটা যে ট্রুথ এন্ড বিউটির জন্য মানুষ মনে রাখতো, তাদের কথাগুলো এবং তাদের নামটা এক সময় মিটে যাবে। অর্থাৎ ট্রুথ এন্ড বিউটি এমন দুইটা জিনিস, আহ, যেটা ইনসেপারেবল ফ্রম ইচ আদার। এটার জন্য বহু মানুষ কাজ করে গেছে, কথা বলে গেছে, মৃত্যুবরণ করে গেছে, এবং তাদের নামও ফেমাস হয়েছে, তাদের কথাও মানুষ মনে রাখছে। বাট খুব বেশি দিন না, এক না এক সময় গিয়ে তাদের কথা, তাদের নাম মুছেই গেছে। অর্থাৎ কবি বলতেছিল যে হ্যাঁ, মোরাল জিনিসগুলো অনেক ভালো, ঠিক আছে, আপনি মারা যাচ্ছেন এটার জন্য ভাবতেছেন শহীদি মর্যাদা পাবেন, আপনি পাবেন ঠিকই, কিন্তু নট ফর ইটার্নিটি। এক সময় আপনাকেও মানুষ ভুলে যাবে। অর্থাৎ সে এই যে এস্টাবলিশড নর্মটা আছে সেটাকে একভাবে কোশ্চেন করছে। এটা একটা ইন্টারপ্রিটেশন হইতে পারে। যাই হোক, যেহেতু এই চ্যাপ্টারের নাম হচ্ছে আর্ট এন্ড বিউটি, আর এর আগে ট্রুথ এন্ড বিউটি নিয়ে বলা হয়েছে, তো আমরা জাস্ট এই যে সেকেন্ড স্ট্যান্ডায় যে মূল বিষয়টা প্রকাশিত হয়েছে, যে ট্রুথ আর বিউটিকে সেম বলছে কবি, সেটাই নিব। এখন যদি এটা সামারি করতে বলা হয়, তাহলে আমরা বলবো যে ইন দিস পোম in this poem, the speaker describes that he or she died for beauty, and was laying in a tomb or a grave. And someone who died for truth was also was laying, was buried beside him or her. And uh, the person who died for truth uh, said that they both are same, because uh, one died for beauty and one died for truth, and she or he asserts that both are same things, and that's why they are like kinsmen, or they are like relatives. And they started uh, conversating with each other until a moss reached their lips and covered their name. So আমি পুরো জিনিসটাকে ডিসক্রাইব করলাম, বা পুরো জিনিসটাকে প্রোজ ল্যাঙ্গুয়েজে বললাম, সিম্পল ল্যাঙ্গুয়েজে বললাম, এটা হবে আমার সামারি। দেন যদি এখান থেকে বলে যে এখান থেকে থিম অফ, এই কবিতার একটা থিম লেখো, অথবা এই কবিতার মূল ভাবটা লেখো, মেইন থিমটা লেখো, তখন আমরা বলবো যে আহ, যেহেতু চ্যাপ্টারটাতে আগে ইন্ডিকেশন দিয়ে দিছে যে ট্রুথ আর বিউটি ইনসেপারেবল, তো আমরা ওই জিনিসটাকে এখানে নিয়ে আসবো, যে ট্রুথ আর বিউটি দুইটা মহান জিনিস। ট্রুথ এন্ড বিউটি আর টু ভেরি সিগনিফিক্যান্ট এলিমেন্টস ইন দিস ওয়ার্ল্ড, অথবা ইন হিউম্যান লাইফ। অ্যান্ড লাইক আদার্স, অথবা লাইক আদার্স বলারও দরকার নাই, truth and beauty are significant things, and they are inseparable from each other. Those who die for, or those who sacrifice their lives for truth, and those who sacrifice their lives for beauty,
are uh, of the same accord, or deserve the same respect. Uh, However, though truth and beauty are very important, those who die for truth and beauty might not be remembered forever. অথবা we can say that the though we uh, cherish, or though we respect the martyrs for truth and beauty, their names do not their names are not remembered for eternity. At one time or other, uh, they are forgotten. এটা তুমি থিমে লিখতে পারো। Any question? বুঝছো সবাই? মানে এই কবিতাটা মূলত এখানে ওই যে আহ ইয়ের যে কথাটা আছে, আহ জন কিটসের কথাটা, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ওই বিষয়টা যে এখানে আসছে, যে ফর বিউটি, মানে ট্রুথ আর বিউটি দুইটার জন্য দুইজন মারা গেছে, এন্ড একজন বলতেছে যে দুইটা সেম জিনিস। তো ওই বিষয়টার সাথে এটা সম্পর্কিত, এই কারণে এই কবিতাটা এখানে দেওয়া হয়েছে। তবে এই কবিতার মূল কথা যদি বলতে যাও, তাহলে তোমাকে ওইটা আনতেই হবে যে এটার জন্য যারা মারা যায় তারাও আলটিমেটলি তাদেরকেও ভুলে যেতে হয়। যেহেতু লাস্ট কবিতা, মানে লাস্ট দুই লাইনে বলা হয়েছে আনটিল দ্য মস হ্যাজ রিচড আওয়ার লিপস এন্ড কভারড আপ আওয়ার নেম, অর্থাৎ আমাদের ভয়েসকেও থামায় দিছে এবং আমাদের নামকেও মুছে দিছে। কারণ কোনো স্পেসিফিক বিষয়ে সমস্যা, বা পুরো কবিতার সামারি থিম, কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা? আচ্ছা, কোনো যদি সমস্যা না থাকে আমরা নেক্সট কোশ্চেন গুলো একটু দেখি, ডিসকাস করতে বলছে। Byron's poem is about a woman's exceptional beauty which reflects her inner goodness and grace. Why does he associate her with night and starry skies? আচ্ছা, এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন, হয়তো আমাদের আসবে না, বাট আমরা আনসার করার চেষ্টা করতে পারি যে কবি কেন সেই মহিলার সৌন্দর্যকে, বা সেই নারীর সৌন্দর্যকে নাইট এবং স্টারি স্কাইয়ের সাথে তুলনা করলো। তো রাত এবং তারাময় আকাশ কি ভাইব প্রকাশ করে? একটা রহস্যময়তা, একটা ডেপথ। অন্ধকারের মধ্যে আমরা যদি এটাকে পজিটিভলি নেই, অন্ধকার অবশ্যই নেগেটিভলি ইন্টারপ্রেট করা যায়, বাট যেহেতু স্টারি স্কাই আছে সাথে, তো স্টারি স্কাই একটু রহস্যময় মনে হয়। পুরো ইউনিভার্সের সিক্রেটস যেন, মানে সিক্রেটস নিয়ে চিন্তা করতে আমাদেরকে ইন্সপায়ার করে। তো এই কম্পারিজনের মাধ্যমে হয়তো দ্য ডেপথ ইন হার আইজ, অথবা দ্য রহস্যময়তা, অর্থাৎ আম, ইংরেজিতে কি হবে রহস্যময়ের? Wait, মাইস্টোরিয়াস। কি বললা? আরেকবার রিপিট করো কাইন্ডলি। মাইস্টোরিয়াস। মিস্টেরিয়াস, হ্যাঁ হ্যাঁ, MOS, মিস্ট্রি আর কি, মিস্ট্রি হচ্ছে রহস্য, তো উচ্চারণটা মিস্ট্রিয়াস হবে আর কি, মিস্টেরিয়াস। সো তার বিউটিফুল, মানে বা তার মিস্ট্রিয়াস অ্যাপিয়ারেন্স, অথবা দ্য ডেপথ ইন হার অ্যাপিয়ারেন্স, তার হেভেনলি অ্যাপিয়ারেন্সটাকে প্রকাশ করার জন্য রাত এবং স্টারি স্কাইকে হয়তো অ্যাসোসিয়েট করা হয়েছে। তোমরা যদি থিম লিখতে গিয়ে বিউটি আনতে চাও, তখন এটা মেনশন করতে পারো যে হার বিউটি হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ নাইট অ্যান্ড স্টারি স্কাইজ, মেবি টু এক্সপ্রেস দ্য মিস্ট্রিয়াস বিউটি অর a heavenly depth in her beauty, or etc. Then what imagery does Byron associate with the woman? তো এখানে ইমেজারি, আচ্ছা, ইমেজারি কথাটা যেহেতু চলেই আসছে, আমরা একটু ইমেজারি সম্পর্কে জেনে নেই, বাই চান্স যদি তোমাদেরকে ইমেজারি টাইপ নিয়ে কোশ্চেন করে তাহলে যাতে আনসার করতে পারো। একটু খেয়াল করো। তো
ইমেজ কথাটা যখন আমি বলি বা ইমেজারি যখন আমি বলি, ইমেজারি ইমেজারি একটা লিটারারি ডিভাইস। সিমিলি, মেটাফোর, অক্সিমোরন, আইরনি যেরকম লিটারারি ডিভাইস, ইমেজারি একটা লিটারারি ডিভাইস। ইমেজারি বলতে মূলত ছবি, বাট লিটারেচারে ইমেজারি বলতে বোঝায় হচ্ছে আমাদের যে পাঁচটা সেন্স আছে, the sense of hearing, sense of taste, sense of touch, sense of smell and sense of sight. তো পাঁচটা যে সেন্স আছে, সেই সেন্স গুলোকে আহ নাড়া দেয় বা সেই সেন্স গুলোকে জাগ্রত করে বা সেই সেন্স গুলোকে আপিল করে এমন শব্দদ্বয়কে ইংরেজি সাহিত্যে, লিটারেচার বা বাংলা সাহিত্যেও আহ চিত্র বা ইমেজারি বলা হবে আর কি। ফর এক্সাম্পল, আমি যদি বলি বিউটিফুল ব্রাইট স্কাই, এটা একটা ভিজুয়াল ইমেজ, অর্থাৎ আমি চোখ দিয়ে দেখতে পারতেছি এমন একটা ছবি। বা এই শব্দদ্বয়, এই গ্রুপ অফ ওয়ার্ডস, এটা একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। তো এই ফ্রেজটা কি করতেছে, আমি যদি চোখ বন্ধ করেও বলি যে বিউটিফুল ব্রাইট স্কাই, আমার চোখের মধ্যে বা আমার ব্রেন কিন্তু একটা চিত্র তৈরি করবে, সেটা হচ্ছে একটা সুন্দর দিনের বা সূর্য আলোকিত একটা দিনের চিত্র তৈরি করবে। সো এই ইমেজটা আমাদের সবার জানা, যে যে কোনো কিছু যেটা আমরা দেখতে পারি সেটা ইমেজ। কিন্তু যদি এটা হয় যে সাওর গ্রিন ম্যাঙ্গো, এখন আমি যখন বলবো সাওর গ্রিন ম্যাঙ্গো, অথবা একটা টক কাঁচা আম, তখন কি হচ্ছে? আমি যদি চোখ বন্ধ করে টক কাঁচা আমের কথা চিন্তা করি, আমি কি শুধু চোখে দেখতে পাচ্ছি, নাকি আমি আমার জিহ্বায় ফিল করতে পারছি যে টক একটা কিছু একটা, বা আমের সেই টক বিষয়টা আমার জিহ্বাকে আপিল করতেছে বা স্বাদকে আপিল করতেছে বা সেটাকে ট্রিগার করতেছে, অর্থাৎ সেন্স অফ টেস্ট এক্সপ্রেস করতেছে এখানে। তো এইটা হবে একটু সাসপেক্টরি, এই ওয়ার্ডটা একটু নতুন হইতে পারে তোমাদের জন্য। তো এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা আমাদের সেন্স অফ টেস্টকে ট্রিগার করে, সেটাকে বলা হবে গাস্টেটরি ইমেজ, অর্থাৎ আহ, আমাদের মানে টেস্ট এক্সপ্রেস করে এরকম ওয়ার্ড। দেন আমি যদি বলি টুইটারিং বার্ড, অথবা ওই যে র্যাটলিং সাউন্ড অফ দি স, তখন কি হচ্ছে? তখন কি আমি দেখার পাশাপাশি, আমি টুইটারিং বার্ড বলতেছি, আমি দেখতেছি ঠিকই, বাট এখানে মেজর জিনিস হচ্ছে টুইটার করতেছে বার্ডটা, বার্ডের সাউন্ডটা বা র্যাটলিং সাউন্ড অফ দ্য স। আমি যখন ওই যে করাতের ঘজ ঘজ সাউন্ডের কথা বলতেছি, আহ, তখন আমার কানকে আপিল করতেছে বিষয়টা, মানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা আমাদের সেন্স অফ হিয়ারিং কে আপিল করে, তখন আমরা এটাকে বলবো অডিটরি। অডিও আছে না, অডিও থেকে আসছে আর কি, অডিটরি ইমেজ। এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা? তানজিম? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, রাখি। আচ্ছা, ওকে, দুইজন বুঝতে পারছে, তা আশা করি বাকিরাও বুঝতে পারছো। তো তিনটা ইমেজ গেল, খুবই সিম্পল। আহ একটা হচ্ছে আমাদের ভিজুয়াল, যেটা হচ্ছে কমন, সবাই আইডেন্টিফাই করতে পারবে। বাট তোমাকে কোশ্চেন করে দিতে পারে, কারণ আমি কোনো একটা চ্যাপ্টারে দেখছি যে ইমেজ শেখানো হয়েছে। তো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বি ইউনিটের কোশ্চেনে না দিলেও দেখবা এ ইউনিটে এর আগেও চলে আসছে এরকম প্রশ্ন, মানে আরো 2-3 বছর আগে আমি এরকম প্রশ্ন আসছে দেখছি যে আইডেন্টিফাই দ্য ইমেজেস ফ্রম দিস এক্সাম্পল। তখন তুমি জাস্ট যেগুলো চোখে দেখা যায়, বা আমি হলেও হয়তো এই ভুলটা করতাম যে জাস্ট যেগুলো চোখে দেখা যায় সেগুলো আইডেন্টিফাই করে চলে আসলাম, কিন্তু সাউন্ড গুলোকে বা টেস্ট গুলোকে আইডেন্টিফাই করলাম না, তখন একটা মিস হয়ে যাবে আর কি। সো হার্ডে গিয়ে
একটু ফাঁকা জায়গায় যাই। উপরের পৃষ্ঠায় যাওয়া যাচ্ছে না। দেখুন, তিনটা এখানে থাক। আচ্ছা, 3 নম্বরে আসবে আমাদের, আমরা গাস্টেটরি বললাম, ভিজুয়াল বললাম, অডিটরি বললাম। এখন আমাদের বাকি আছে টাচ আর স্মেল। তো আমি যদি একটা ভালো স্মেলের কথা বলি, যে আম, দি উম, কি আনা যায়, সুইট সুইট স্মেল অফ রাইট ম্যাঙ্গো, মানে আমের মিষ্টি গন্ধের কথা বললাম। তো তখন এই স্মেল, যখনই আমি স্মেল ওয়ার্ডটা এখানে লিখতেছি, অথবা আমি যদি স্টিঞ্চ, স্টিঞ্চ মানে হচ্ছে বাজে গন্ধ, ম্যাঙ্গোর সাথে যাবে না। ওয়ে, দুর্গন্ধ, আনট্রেডিশনাল স্কিন, সরি। তো আমি যদি স্টিঙ্ক বলি বা সুইট স্মেল বলি অথবা ফ্রেগ্রেন্স বলি, তখন এটা আমার নাককে আপিল করতেছে, বা আমি যদি চোখ বন্ধ করে এটা চিন্তা করি, তখন মনে হবে যে আমি হয়তো শুংতেছি আমের সুন্দর গন্ধটা, বা পচা আমের বাজে গন্ধ। তো এই জিনিসটাকে আমরা বলবো অল ফ্যাক্টরি ইমেজ। নামগুলো মনে না রাখলেও হয়তো হবে, কিন্তু এগুলো সবই হচ্ছে ইমেজারির মধ্যে পড়ে। দেন ফাইনালি আমাদের বাকি আছে ট্যাকটাইল ইমেজ, অর্থাৎ আমি কোল্ড, হট, এগুলো যখন থাকবে তখন সেটা ট্যাকটাইল হবে, কারণ ঠান্ডা না গরম সেটা আমরা টাচ করে বুঝতে পারি বা আমাদের স্কিনে বুঝতে পারি। আমি যদি বলি দ্য শিভারিং শিভারিং কোল্ড, কোল্ড, অথবা আইস কোল্ড আয়রন, তখন এই জিনিসটা আমার টাচকে করতেছে, বা আমি স্কিন দ্বারা যেটা ফিল করতে পারি সেটা হচ্ছে ট্যাকটাইল। টাচ থেকে ট্যাকটাইল আসছে ইমেজ। তো এগুলো হচ্ছে 5 ধরনের ইমেজ। আপাতত এই 5টা জানলেই হবে। আরো 2টা মেইন ইমেজ আছে। একটা হচ্ছে সাইনেস্থেটিক ইমেজ, যখন 2টা জিনিস মিক্স হয়ে যাবে বা 2টা সেন্স একসাথে কাজ করবে বা 2টা সেন্স একসাথে ব্লেন্ড হয়ে যাবে, তখন সেটা হবে সাইনেস্থেটিক ইমেজ। আর আরেকটা আছে কাইনেস্থেটিক ইমেজ, যখন আমরা কোনো মুভমেন্ট দেখতে পাবো, ফর এক্সাম্পল রানিং র্যাট, অথবা দ্য ক্যাট ইজ রানিং বিহাইন্ড দ্য র্যাট। তো এখানে আমরা একটা মুভমেন্ট ভিজুয়ালাইজ করতে পারতেছি, সেটা হবে কাইনেস্থেটিক ইমেজ। যাই হোক, ওগুলা হায়ার লেভেল, ওগুলা আশা করি আসবে না। আসলে তোমাদের একটা টেক্সট থেকে এরকম 5 ধরনের ইমেজ বা ইমেজারি আইডেন্টিফাই করতে বলতে পারে, অথবা বলতে পারে যে হোয়াট ইমেজারি ডাজ বায়রন অ্যাসোসিয়েট উইথ দ্য, অথবা ডাজ দ্য পোয়েট অ্যাসোসিয়েট উইথ দিস এন্ড দ্যাট। যেরকম ওই যে আমাদের কবিতা ছিল লেক আইল অফ ইনসফ্রি, তো ওইখানে বলতে পারে আইডেন্টিফাই দ্য ইমেজেস। এটা প্রশ্নটাও আসছে হয়তো, আহ, না ইমেজ আসে নাই, বলতো যে আহ, কোন কোন জিনিস দিয়ে কবি বানাইতে চায়, বা ইমেজে হয়তো আসছিল গত বছর এই ইউনিটের পরীক্ষায়। তো তখন আমরা জাস্ট যদি ভিজুয়াল জিনিসগুলো দিয়ে আসি, এগুলা মিস করি, যেগুলা অডিটরি, ট্যাকটাইল, গাস্টেটরি বা অলফ্যাক্টরি, তখন হয়তো মার্ক একটু কমে যাবে। সো এটা তোমাদের জেনে, মানে নলেজে থাকলো, যদি কোশ্চেন চলে আসে তখন আনসার করতে পারবে।
আচ্ছা, এখন বায়রন ওমেনের সাথে কোন কোন ইমেজ অ্যাসোসিয়েট করছে সেটা আমরা যদি খুঁজতে যাই, তাহলে আমরা এই যে দেখবো যে দ্য ইমেজ অফ এন নাইট অফ ক্লাউডলেস ক্লাইম ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইজ, তারপরে অল দ্যাটস বেস্ট অফ ডার্ক এন্ড ব্রাইট, এটা খুব একটা ইমেজ টাইপ না। দেন এই যে টেন্ডার লাইট হুইচ হ্যাভেন টু গট ইট ডিনাইজ, এটা একটা ইমেজ। তারপরে নেমলেস গ্রেস হুইচ ওয়েভস ইন দ্য রেভেন ট্রেস একটা ইমেজ, বাট এটা অ্যাসোসিয়েট করে না তার সাথে। মূলত এই যে নাইটের যে ইমেজটা ক্লাউডলেস স্কাইয়ের, এটা একটা ইমেজ। দেন টেন্ডার লাইট যেটা হ্যাভেন টু গট ইট ডিনাইজ, এটা একটা ইমেজ হতে পারে। ওকে, দেন অ্যানাদার চিকেন ওভার দ্যাট গ্রোস অফ, এই তো এই দুইটাই। Was Byron writing about his love for the woman or simply celebrating her beauty? আচ্ছা, বায়রন কি তার ভালোবাসা প্রকাশ করতেছিল এই জায়গায়? What do you think? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। How? কিভাবে? কারণ বাইরন এখানে এখানে ওই মেয়েটার সম্পর্কে অনেক কিছুই তো বলছে, তারার মতো বা বা আকাশের মতো লাগছে। তো সেক্ষেত্রে তো তাকে নিয়ে ভালোবাসা হিসাবেই তো হয়তো বা প্রকাশ করছে। তো যদি এইভাবে লজিক দাও তাহলে বলতে পারো, বাট ডিরেক্টলি যদি আমরা দেখি, মানে সে ডিরেক্টলি কিছু কিন্তু বলে নাই। মানে ডিরেক্টলি বলে নাই যে হার বিউটি মেক্স মি লাভ হার অথবা অ্যাট্রাক্টস মি, এরকম কিছুই বলে নাই। সে জাস্ট দেখছে, মানে and এখানে ফ্যাক্ট হচ্ছে এই কবিতাটা কিন্তু তার ওয়াইফকে নিয়ে বা তার প্রেমিকাকে নিয়েও লেখা না। সে ম্যারিড ছিল, কোন একটা প্রোগ্রামে গেছে, র্যান্ডম একটা মেয়েকে দেখছে, দেখে সুন্দর লাগছে, কবিতা লিখে ফেলছে। তো বায়রন খুবই, মানে লর্ড বায়রনের নাম শুনছি, অসাধারণ কবি, বাট ক্যারেক্টারের দিক দিয়ে মানে আমরা যদি আমাদের স্ট্যান্ডার্ডে চিন্তা করি তাহলে নট দ্যাট গুড অফ এ গায়। যাই হোক, তো দুইটা আনসারই তোমরা দিতে পারবা। ভাইয়া এখানে হ্যাঁ হইলে মানে ওটা হচ্ছে মানে এখানে কবিতার লাইনেই তো দেওয়া আছে মানে এ হার্ট হুইজ লাভ ইজ ইনোসেন্ট, মানে এই ভিত্তিতে দেওয়া যাবে না। দেওয়া যাবে, দুইটা আনসারই তোমরা দিতে পারবা, যেটা বলতেছিলাম দুইটা আনসারই দিতে পারবা। আহ দিলে সাথে লজিক দিতে হবে আর কি। তো বলবা যে হ্যাঁ এখানে শুধু, কেউ যদি বলে যে হ্যাঁ না এখানে শুধু বিউটি হয়েছে কারণ এখানে ডিরেক্টলি বায়রন নিজের লাভ সম্পর্কে বলে নাই, এই লজিকও দেওয়া যাবে। আবার তোমরা যদি আহ ওই আরেকটা আনসার দাও যে না এখানে লাভও প্রকাশ পাইছে, তখন এইভাবে আনসার করবা যে যেহেতু কবি খুবই সুন্দরভাবে বা এত এফোর্ট দিয়ে ডেসক্রাইব করছে তার বিউটিকে, তার মানে তার বিউটিটাকে আমেজ করছে। আবার লাস্টে গিয়ে সে ওই হার্টের কথা বলছে বা ওই মেয়ের হার্ট নিয়ে চিন্তা করছে, আহ, বা ওই ওমেনের হার্ট নিয়ে চিন্তা করছে যার লাভকে সে ইনোসেন্ট বলছে বা তার হার্টের লাভকে ইনোসেন্ট বলছে। যেহেতু লাভ ওয়ার্ডটা এখানে চলে আসছে বা তার বিউটির মধ্যে সে ওই নারীর ইনোসেন্ট লাভ দেখতে পাচ্ছে, দ্যাট মিনস ইট মাইট সাজেস্ট দ্যাট দ্য স্পিকার ইজ ইন্টারেস্টেড টু বি লাভড বাই দি ওমেন। এরকম লজিক তোমরা দিতে পারবা। So both answers will be accepted depending on the logic provided. Okay, what impression of beauty do you get from your reading of the poem She Walks in Beauty? আচ্ছা, এই জায়গায় আমরা কেমন বিউটি পাই বা বিউটি সম্পর্কে কেমন কেমন আইডিয়া আসে? এক একজন এক একভাবে এখানে তো আনসার করতে পারো। দেখা যাচ্ছে বলো। যে বিউটিটা ওমেনের মানে মহিলাকে নিয়েই বলা হয়েছে। ওমেন্স বিউটি, তারপরে বিভিন্ন ভাবে আনসার করতে পারবা। আমাকে যদি বলে তাহলে আমি হয়তো বলবো যে হোয়াট ইমপ্রেশন অফ বিউটি ডু ইউ গেট ফ্রম রিডিং দ্য পোম। তো আমি কেমন ইমপ্রেশন পাই বা এই কবিতাটা পড়ার পরে বিউটি সম্পর্কে, সৌন্দর্য সম্পর্কে আমার কি ধারণা তৈরি হচ্ছে বা কেমন সৌন্দর্য সম্পর্কে ধারণা আমার তৈরি হচ্ছে, মূলত সৌন্দর্য সম্পর্কে আমার মনে কি ধারণা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন। তো আমি আনসার করতে বলবো আমি বলবো যে
the description, I can get the impression of a perfectly described beauty that is manifested in the harmonious coexistence of uh, different elements, অথবা harmonious coexistence of the dark and bright, uh, and of every single detail that uh, builds or that creates or that কি বলে এটাকে structures the woman, মানে মূলত এমন একটা বিউটি যেটা হারমোনি অফ ভেরিয়াস এলিমেন্টস এর মাধ্যমে প্রকাশ পাইছে ইন দি ওমেন। সেই ইমপ্রেশনটা আমি পাইছি, আমি হয়তো এইভাবে বলতাম। লিটারেচারে দেয়ার ইজ নো রং অ্যান্সার অ্যাজ লং অ্যাজ ইউ প্রোভাইড ইউর লজিক, এই কথাটা মাথায় রাখবা। সো তুমি যেটা মনে করবা সেটাই সঠিক। মানে যদি না সেটা রিডিং ফর কম্প্রিহেনশন হয়, অর্থাৎ ওই যে ইংলিশ ফর টুডে বইয়ের প্রথম অবজেক্টিভ কোশ্চেন না হলে তোমাকে যদি এরকম ইন্টারপ্রেটিভ, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইমপ্রেশন ডু ইউ গেট, এখন তুমি কেমন ভাবতেছো, এটার তো কোনো ই নাই, এটার তো কোনো অবজেক্টিভ আনসার নাই, এটা সাবজেক্টিভ পুরোপুরি। তো তুমি যেটা ভাবতেছো সেটাকে তুমি যদি সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারো এন্ড কবিতার সাথে বা কোশ্চেনের আনসারের সাথে মিলাইতে পারো বা লজিক্যালি কনস্ট্রাক্ট করতে পারো নিজের ওয়ার্ড গুলাকে, তাহলেই সেটা মার্কড হবে। Then Dickinson's poem expresses an optimism for the afterlife. So how she does it in the last two stanzas of the poem? Expresses an optimism. Optimism মানে হচ্ছে পজিটিভ ধারণা। আচ্ছা, এইখানে অপটিমিজমের কথা বললো, অপটিমিজম ফর দি আফটার লাইফ কিভাবে? And so as Kinman's met, we talked between the rooms until the moss had reached our lips and covered up our knees. তো তারা কথা বলতেছিল কবরের মধ্যে, which is হায়াতুল বারজাখ, মানে হচ্ছে দ্য লাইফ অফ দ্য মিডল, অ্যাজ লং অ্যাজ তাদের কবরের জীবন শেষ হয়ে যায় এন্ড কবরে কথা বলা বন্ধ করে দেয়, দ্যাট মিনস এটাকে আমরা এভাবে আনসার করতে পারি যে যেখানে মানে কবরে যেহেতু তাদের এগুলো মুছে যায় এন্ড তার লিপও বন্ধ হয়ে যায়, মানে কবরে কথা বলা তার বন্ধ হয়ে যায়, which might suggest that uh, they have been moved to another layer of the afterlife, and that's why they are no more able to speak or conversate in the grave, which uh, expresses an optimism for the afterlife. অর্থাৎ তারা যে কবরে কথা বলা বন্ধ করে দিছে বা কবর শেষ হয়ে গেছে, কিন্তু আহ, হয়তো এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে কবরের পরেও আরেকটা ই আছে, লেয়ার আছে, তারা সেখানে পৌঁছায় গেছে। তার মানে কি এটা আশাবাদ বোঝাইছে? মেবি, যেহেতু এখানে অপটিমিজম বলছে এন্ড আমি যদি এখানে অপটিমিজম খুঁজতে যাই তাহলে হয়তো তারা আশাবাদী যে তারা তাদের রিওয়ার্ডটা পরবর্তী আফটার জীবনটা লাইফে পাবে। কিভাবে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, শো হাউ শি ডাজ ইট ইন দি লাস্ট টু স্ট্যান্ডা, সরি আমি দুই লাইন দিয়ে ডেসক্রাইব করছি, আমি যদি লাস্ট টু স্ট্যান্ডায় যাই, হি কোশ্চেন সফটলি হোয়াই আই ফেইল ফর বিউটি, আই রিপ্লাইড এন্ড ফর ট্রুথ তো প্রেজেন্ট হি সেড এন্ড সো কিংসন। আচ্ছা ঠিক আছে, ও ডেথের বা কবরের পরে আমার যাওয়া লাগতেছে না, আমি লাইফের পরে গেলেই হচ্ছে। দেখো আফটার লাইফ বলতে এখানে মূলত ডেথের পরের লাইফটা, যদি আমরা লাস্ট দুইটা স্ট্যান্ডাকে এখানে আনি তাহলে যে আহ, সে কবরে গিয়েও কথাবার্তা বলতেছে এন্ড কবরে গিয়েও সে কিন্সম্যান পাইছে, মানে লাইক মাইন্ডেড একজন লোক পাইছে এন্ড তার সাথে সে কথা বলতেছে। তো দেখাচ্ছে যে আফটার লাইফে গিয়েও ট্রুথ আর বিউটি যে এক, বা ট্রুথ আর বিউটি দুটাই যে মহান জিনিস, সেটা জাস্ট দুনিয়াতে না, কবরে গিয়েও সে দেখতেছে যে আরেকজনও ট্রুথ আর বিউটি দুইটাকে আহ ভালো বলতেছে বা দুইটার যে মহত্ব সেটা ডেসক্রাইব করতেছে। ইন দ্যাট সেন্স তার মৃত্যুটাকে সে ভ্যালিডেট করতেছে কবরে গিয়ে, অর্থাৎ তার লাইফ ওয়াজ নট আ ফেইলিয়ার, যেটা এখানে হোয়াই আই ফেইল শুরুতে বলছিল, বাট রাদার আ সাকসেস বিকজ আলটিমেটলি শি ডাইড ফর এ মোরাল কজ অ্যান্ড that is endorsed by another person who died for truth. Uh,
and finally we can see that their মানে লাস্টের দুই লাইনকে যদি তুমি এখানে ইনক্লুড করতে যাও যে তাদের লিপ বন্ধ হয়ে যায়, and that may suggest that uh, there is another layer of life after death or after the grave, where they have been lifted because of their good deeds maybe. So এরকম গেসও আনতে পারো, বাট মূলত যদি দুই স্ট্যান্ডা দিয়ে কোশ্চেনটা হয় বা এই কোশ্চেনের রিয়েল আনসারটা হবে যে শুধু লাইফে না, মরার পরেও সে দেখতে পাইছে যে বিউটি আর ট্রুথকে আফটার লাইফেও সেম ভ্যালু দেওয়া হয়, এবং আলটিমেটলি দে আর রেসপেক্টেড। সো ইটস অ্যান অপটিমিস্টিক ভাই একটা এক্সপ্রেস। কোশ্চেন ছিল, বলো। তাহলে মোরালটা কি হলো? তারা কি শেষে যখন মারা গেল তখন কি তারা ফুসতিতে মারা গেল নাকি অস্বস্তিতে মারা গেল? মারা তো স্বস্তিতেই গেছে, বাট তার মানে যেরকম আফটার আফটার কনভারসেশন, মানে তারা কি হুম স্বস্তিতে মারা গেছে নাকি অস্বস্তিতে মারা গেছে? আচ্ছা, মানে মারা তো শুরুতেই গেছে, কবরে আছে, তারপরে কবর হ্যাঁ, থেকে হ্যাঁ। যখন মুছে গেল বা তার লিপ বন্ধ হয়ে গেল, তার নাম মুছে গেল, সেইটা যদি ইন্টারপ্রেট করতে যাও তখন ওইখানে স্বস্তি অস্বস্তি আসবে না। ওই জায়গায় অন্য আরেকটা থিম আসবে, সেটা হচ্ছে যে ইভেন অনেক বড় বড় হিরোদেরও আমরা ভুলে যাই। মানে যদি শুধু লাস্ট দুইটা আনটিল দ্য মস ইজ রিচড আওয়ার লিভস এন্ড কভারড আপ আওয়ার নেম, অর্থাৎ এবং অনেক বড় বড় হিরো যারা ট্রুথ এন্ড বিউটির জন্য মারা যায়, বা মহৎ কোনো কারণে মারা যায়, তাদের কন্ট্রিবিউশন এক সময় মানুষ ভুলে যায়। তাদের বড় বড় বাণীগুলো অনেকদিন চলতে থাকা সত্ত্বেও এক সময় গিয়ে শেষ হয়ে যায়। তো আমরা বলবো যে মানুষজন ট্রুথ, সত্য এবং সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করে। সত্য এবং সৌন্দর্যের ভ্যালু আফটার লাইফেও আছে। সত্য, তবে তাদের ভ্যালুটা দুনিয়াতে ইটার্নাল না, বা দুনিয়ার মানুষ একসময় ভুলে যায়। তো তাদের এই মুখ বন্ধ হয়ে যাওয়া এবং নাম মুছে যাওয়া দ্বারা এটা ইন্ডিকেট হয় যে তারা দুনিয়ায় হয়তো ভুলে যাওয়া হবে তাদেরকে, বাট অ্যাকচুয়ালি দে ডিড গুড। তাদের ভুলে যাওয়া হচ্ছে কি হচ্ছে না তার উপর কিছু ডিপেন্ড করে না। দে ডাইড ফর গুড, দ্যাট ইজ দ্য মেইন আইডিয়া, বুঝছো? তো এক জায়গায় ইন্টারপ্রিটেশন পড়তেছিলাম এই কবিতার যে ডিকিনসন মূলত ওই যে এর আগে অনেকবার মানে মূল ডেসক্রিপশনের সময় বলছি যে আহ, মানুষ ভালোর জন্য মারা যাচ্ছে, সত্য এবং আহ, সুন্দর দুইটা এক, এটা বলতেছে। দেন বলতেছে, মানে একটু টুইস্ট লাগাই দিচ্ছে সাথে, যে হ্যাঁ অনেক মানুষ মারা যাচ্ছে, তারা ভালো কাজ করতেছে ঠিকই, তাদের মানুষ মনে রাখেও কিছু সময়, কিন্তু এক সময় তাদের নামটা মানুষ ভুলে যায়। তো হিরোদেরও মানুষ ভুলে যায়, এটা হচ্ছে লাস্ট দুই লাইনের ইন্টারপ্রিটেশন। তুমি যদি এই যে নাম্বার কোশ্চেনের আনসার করতে যাও তখন বলবা, যেহেতু এটা দুই স্ট্যান্ডার ই বলছে, লাস্ট দুই স্ট্যান্ডা মূলত কবরের মধ্যে কি হচ্ছে সেটা। তো কবরের মধ্যে গিয়েও তারা কথা বলতে পারতেছে, গল্প করতে পারতেছে, বিষয়টা অপটিমিস্টিক না? যে কবরে গিয়েও আরামে কথা বলতে পারতেছি, কিন্সম্যান মানে আত্মীয় পেয়ে গেছি, অ্যাজ ইফ মানে যেন একটা আত্মীয় পেয়ে গেছে তার সাথে তুমি খোশ গল্প করতে পারতেছো। তো বিষয়টা তো পজিটিভ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, জি ভাই। ওকে। Despite the uneasy feeling created by death and the speaker's position inside a tomb by dead beauty is ultimately comforting, discussed. আচ্ছা, আনইজি ফিলিং ক্রিয়েটেড বাই ডেথ, হ্যাঁ মারা গেলে অবশ্যই আনইজি ফিলিং তৈরি হবে। এই কোশ্চেনটা দেখে মানে মূলত কোশ্চেনটা করা হয়েছিল। আচ্ছা, 8 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, দ্য আনইজি ফিলিং ক্রিয়েটেড বাই ডেথ and the speaker's position inside a tomb। আচ্ছা, ইভেন সে কিন্তু শুরুতে ডিসঅ্যাপয়েন্টেড ছিল যে টোমটাও ছোট, স্কার্সলি, খুব কষ্টে জায়গা পাইছি, ইজ আলটিমেটলি কমফোর্টিং। কারণ কারণ হচ্ছে সে শুরুতে মারা গেছে, ভালো কথা, মারা যাওয়ার সে শুরুতে ফেইলারও ভাবছে, বাট যখন সে শুনলো যে ফর বিউটি আই রিপ্লাই এন্ড ফর আ ট্রুথ দ্য ওয়ান টু আর দ্য টু আর ওয়ান, যখন আরেকজন যে ট্রুথকে বিউটির সাথে ই করে ফেললো, তখন কিন্তু বিউটি জিনিসটা মহৎ হয়ে গেল। কারণ সত্য কিন্তু সৌন্দর্যের চেয়ে
দুনিয়াতে যদি আমি বলি যে সত্য সবচেয়ে রেভার্ড বা রেসপেক্টেড জিনিস বা সবচেয়ে ভালো জিনিস বলা হয়, তো সে যখন দেখলো যে সত্যকে সৌন্দর্যের সাথে লাইকেন করা হইলো, তখন হয়তো সে হ্যাপি হয়ে গেছে। এবং তারপরে দেখো সে কিন্তু একটা পজিটিভ টোনে চলে আসছে, সেও মানে যে সত্যের জন্য মারা গেল তাকে কিন্সম্যান ভাবলো, রিলেটিভ ভাবলো। তো অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান মেট নাইট, আহ, এবং তাই আহ, যেভাবে আত্মীয়রা রাতে বা সারা রাত গল্প করে, আমরা সেভাবে সারা রাত গল্প করলাম, বা ততক্ষণ পর্যন্ত গল্প করতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত আমাদের আহ নাম আর মুছে গেল, লিপস, ঠোঁট মুছে গেল। মানে কবিতা জিনিসটা হচ্ছে প্যাচের উপরে প্যাচ। তো সিম্পলি একটা জিনিসে নিয়ে আসা ভেরি ডিফিকাল্ট। এক কবিতার মধ্যে লেয়ার্স অফ মিনিং থাকে। তো একটা মিনিং ফার্স্ট স্ট্যান্জায় তুমি নিয়ে আসতে পারবা, সেকেন্ড স্ট্যান্জায় আরেকটা, পুরোটা মিলে একটা মিনিং আনতে পারবা, আবার আরেক ভাবে চিন্তা করলে আরেকটা মিনিং আনতে পারবা। সো ডিপেন্ডস অন দ্য ইন্টারপ্রেটার। আই ডাইড ফর বিউটি, সো আলটিমেটলি কমফোর্টিং এটা। I Died for Beauty has a regular A B rhyme scheme. Rhyme scheme নিয়ে আসছে. Can you remember any poem that you have read with a similar rhyme scheme? Write 4 lines of the poem in your notebook. রাইম স্কিমও শিখাইছে। এগুলো তো আমি ইন্টার লাইফে পড়ছি কিনা, আল্লাহ, ভালো কথা। তো কোন কবিতার কথা বললো এখানে? আই ডাইড ফর বিউটি। আচ্ছা, তো রাইম স্কিমটাও শিখে রাখো। রাইম স্কিম সম্পর্কে কারো আইডিয়া আছে আগে থেকে? মানে কোন রাইটারের? রাইটারের না, ধরো কবিতার রাইম স্কিম বলতে আসলে কি বোঝায়, বা রাইম মানে কি? ছড়া? রাইম মানে ছড়া, ইয়েস। ছড়া মানে হচ্ছে আহ যেই কবিতাগুলা বাচ্চাদের জন্য লেখা হয়, মূলত যেগুলাতে প্রচুর ছন্দ থাকে। অর্থাৎ রাইম বলতে আসলে আহ এই যে স্কার্স, লেইন, এ বি, স্কার্স টম ওয়াজ লেইন, টম রুম, ফেইল্ড এর সাথে, আচ্ছা এটা তো এবি না, এবি রাইম, ক্যান রিমেম্বার এনি পোয়েম দ্যাট ইউ হ্যাভ রেড উইথ। তুমি মিউট করলে ভালো হয়, তিথি মন্ডল। হ্যাঁ ঠিক আছে। Eye for Beauty has a regular ABA stamp. Can you remember any poem that you have read with a similar rhyme scheme? Write 4 lines of the poem in your notebook. আচ্ছা, রাইম স্কিম মানে হচ্ছে একটা কবিতার মানে একটা লাইনের লাস্ট যে সিলেবলটা, সেটা আহ, তার পরের কোন লাইনের লাস্ট সিলেবলের সাথে ম্যাচ করে, সেই অনুযায়ী রাইম স্কিম করা হয়। অর্থাৎ এবি যদি রাইম স্কিম হয়, মানে 4 লাইনের যদি একটা স্ট্যান্জা হয়, তাহলে প্রথমটা যেভাবে শেষ হচ্ছে, সেকেন্ড লাইনটা যদি, থার্ড লাইনটা সেভাবে শেষ হবে আর কি, মানে এ এ হবে। তো স্কার্স এর সাথে তো লেইন যাচ্ছে না, টম্বের সাথে রুম হয়তো হালকা যায়। তো বি বি ঠিক আছে, বি, বাট এবি এটা হয় না। সেকেন্ড স্ট্যান্ডার্ড যদি যাই, ফেইল্ড, রিপ্লাইড, ফেইল্ড এর সাথে ওয়ান যায় না, ডি এর সাথে সেইড যাইতে পারে, রিপ্লাইড সেইড যায়, কিন্তু ফেইল্ড এর সাথে ওয়ান যায় না। তারপরে নাইটের সাথে লিপস যায় না, রুমস এর সাথে নেমস যায়। তো এটা তো এবি না, এটা হবে এ বি এ বি, সেকেন্ডটাও ফেইল্ড, রিপ্লাইড, বি, ফেইল্ড এর সাথে বি, এ বি থার্ড এটা দেখি, এন্ড সো অ্যাজ কিংসম্যান মেড এ নাইট, নাইটের টি আছে, এটারে এ ধরতে পারি। উই টক বিটুইন দ্য রুমস, এটাকে বি ধরবো। রুমস লিপস, এটাকে বি ধরতে পারি। আচ্ছা, রুমস নেম লিপস, রুমস লিপস, আচ্ছা এটাকে সি ধরা যায়। কারণ রুমস যেভাবে শেষ হয়, লিপস ঠিক সেভাবে শেষ হয় না। এম আর এস এর উচ্চারণ আর পি আর এস একসাথে হলে আলাদা উচ্চারণ চলে আসে। ওকে, তারপরে নেইমস এর
নেইমস এর লাস্টেরটা আর রুমস এর লাস্টেরটা সেম হয়, তো এটা বি হয়। ভাইয়া সো একটু চেক করেন তো, এবি এবি আমার মনে হচ্ছে হবে। কি হবে দেখাও তো। আমি মিলাইতে পারছি না, কারণ এ বি এ বি হইতে হইলে প্রথমটা দ্বিতীয়টা আলাদা হবে, দ্বিতীয়টা চতুর্থটা সেম হবে, প্রথমটা থার্ডটা সেম হবে। দেখো স্টার্স আর লেইন, নাকি লেইনের উচ্চারণ আলাদা। আমি যদি প্রোনাউন, ওয়েট, লাইন। লেইন, তো কার্সের সাথে তো লেইন কোনোভাবেই যাচ্ছে না। এটা শুধু দুটো হচ্ছে রেগুলার এ বি এ বি রাইম স্কিম কেন রিমুভ রানি বন্ধ। আচ্ছা, এই রাইম স্কিম নিয়ে আমার কাছে এ বি সি বি এ বি সি বি এ বি সি বি মনে হচ্ছে। কেউ কি এ বি এ বি মিলাইতে পারবা এটাকে? আগেরটা যদি আমরা একটু দেখি, he walks in beauty like the night, skies bright, eyes light, denies, এটা এ বি এ বি। দেখো এইখানে text প্রথমটা কিছু মেবি। হ্যাঁ, প্রথমটা এ বি এ বি যায়। দেখো তাহলে ওরা হয়তো নাম ভুল করছে। নাইটের টি দিয়ে শেষ হয়েছে, তো এটাকে এ ধরলাম। স্কাইজ এস দিয়ে শেষ হয়েছে, মানে আই এস দিয়ে শেষ হয়েছে, এটাকে বি ধরলাম। তারপরে দেখো হ্যাঁ ভাইয়া, ব্রাইট টি প্রথমটা দিয়ে হবে। শেষ হয়, ব্রাইট টি দিয়ে শেষ হচ্ছে, আবার পরেরটা ইএস লাইট। দিয়ে শেষ হচ্ছে, হ্যাঁ বি দিয়ে শেষ হচ্ছে, পরে আবার এ আসতেছে, আবার বি আসতেছে, সো এ বি এ বি এ বি এ বি। দেন পরের ইয়ে যাও, এখানেও লেস দিয়ে শেষ হচ্ছে, এটাকে এ ধরবো। গ্রেস দিয়ে শেষ হচ্ছে, এটাকে বি ধরবো। তারপরে ডাবল এস, এটা আবার এ। তারপরে সিই, এটা আবার বি। তারপরে ডাবল এস, এটা এ আবার সিই। একদম পারফেক্টলি ম্যাচ হচ্ছে, তাই না? তো আমার মনে হয় তারা কবিতার নাম ভুল করছে। আর এ বি এ বি না হয়ে এটা হচ্ছে এ বি এ বি এ বি, তিনটা হবে। আর সেকেন্ডটা হবে হচ্ছে এবিসিডি এবিসিডি। আচ্ছা, সো রাইম স্কিম হচ্ছে একটা স্ট্যান্জায় তোমার কোন লাইনের সাথে কোন লাইন রাইম করতেছে সেটাকে। তো আমরা ওই যে ভেরিয়েবল ধরি না, ধরি আহ, আহ, প্রথম লাইনের শেষ সিলেবল হচ্ছে এ, তারপরে ধরি দ্বিতীয় লাইনেরটা বি, তারপর তৃতীয় লাইনে গিয়ে দেখি যে প্রথম লাইনেরটার মতো সেম, সো সেটাকে আমরা আবার এ বলতেছি। বুঝছো? তো ভেরিয়েবল দেওয়া আর কি একটা সিলেবলের শেষকে। আশা করি রাইম স্কিম বের করতে পারবো। যে কোনো দেখে লাস্টের কোনটার সাথে কোনটা মিলে ওইটা আহ, যদি লিখতে থাকো যে প্রথমটাকে এ ধরলাম, দ্বিতীয়টা যদি আলাদা হয় তাহলে ওটাকে বি ধরবা, তৃতীয়টা যদি মানে থার্ড কিছু একটা হয় তাহলে ওটাকে সি ধরবা, বাট যদি তৃতীয়টা প্রথমটার মতো হয়, দ্বিতীয়টার মতো হয়, তাহলে ওটাকে আবার বি বলবা, এরকম। লিটারেচারের কোশ্চেন যদি তোমাদের ওই যে বিউপিতে দেয়, তখন কোশ্চেন করতে পারে যে শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম কি, রাইম স্কিম। তখন এটার আনসার হবে হচ্ছে, মানে জাস্ট জেনে রাখো, এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি। তো এ বি এ বি সি ডি সি ডি ই এফ জি জি, এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের। সনেট মানে হচ্ছে 14 লাইনের কবিতা। তো সনেটের রাইম স্কিম। আবার পেট্রার্কান সনেট, যেটা হচ্ছে আমাদের ইয়ে লিখছিল, আম, আমাদের সনেট জানি কে লিখছো, কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। তো ওইটা হচ্ছে একটা পেট্রার্কান সনেট, সেটাও 14 লাইনের কবিতা, কিন্তু সেটা হচ্ছে 8-6 এইভাবে ভাগ করা। তো ওটা হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, সি ডি ই, সি ডি ই, এইভাবে গেছে। যাই হোক, এগুলা খুব বেশি লাগবে না। দেন নেক্সট আর দুইটা কোশ্চেন হয়তো আছে এখানে। আচ্ছা, এটা শেষ একটা কোশ্চেন। ইন আই রাইট ফর বিউটি, দ্য ম্যান হু ডাইড ফর ট্রুথ সেজ দ্যাট ট্রুথ এন্ড বিউটি আর দ্য সেম, ডু ইউ অ্যাগ্রি, হোয়াই? তোমাদের এটা টাস্ক থাকবে। আমি
ইয়ে দিয়ে দিব, গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা, গত ক্লাসে মাত্র 2 জন সাবমিট করছে লেখা। লেট হয়ে গেলেও তোমরা কিন্তু সাবমিট করতে পারো। গত ক্লাসে কি ছিল? গত ক্লাসে তোমরা গুগল ক্লাসরুমে গেলেই দেখবা যে একটা টাস্ক আছে, সাবমিশনস তো অন থাকার কথা, না হলে আমি অন করে দিব। যারা সাবমিট করো নাই, দুইটা এক্সপ্লেনেশন আর একটা হচ্ছে সেন্টেন্স মেকিং দেয়া ছিল। মোটামুটি ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশনই দেওয়া আছে ওইখানে, বই থেকে ডিরেক্টলি। প্র্যাকটিস করলে আশা করি হেল্প হবে। সো যারা এখনো সাবমিট করো নাই, মাত্র 2 জন সাবমিট করছে, সো যারা করো নাই এই টার্মের সাথে জমা দিয়ে দিও সেটা, বা ওই অ্যাসাইনমেন্টে ওইটা জমা দিয়ে দিও, আমি ওটা ওপেন করে দিব। আর আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, আশা করি সবাই জমা দিবা। আমি যথেষ্ট ভালোভাবে মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করবো ভালো ফিডব্যাক দেওয়ার। আচ্ছা, দেন এই ভোকাবুলারি গুলো একটু দেখে নেই, কারণ এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। তো আসপেক্ট মানে কি হতে পারে? ফেসিয়াল এক্সপ্রেশন, কাউন্টেনেন্স। তো এই কাউন্টেনেন্স ওয়ার্ডটা মাথায় রাখবা। এটা এই আর 200 বছর বা 150-200 বছর আগের নোবেল গুলাতে প্রচুর দেখা যায়। আই স এ ব্রাইট স্পার্কলিং লাইট ইন হার কাউন্টেনেন্স, অথবা আই ওয়াজ অ্যাফ্রেইড বাই সিইং হার কাউন্টেনেন্স, মানে চেহারা আর কি। তো আসপেক্ট হচ্ছে এই ফেসিয়াল এক্সপ্রেশন বা কাউন্টেনেন্স। গডি হচ্ছে চিপ অ্যান্ড শোই, ফ্ল্যাশি, এই যে এক্সট্রাভাগেন্টলি ব্রাইট। দেন ইম্পেয়ার হবে টু মেক অর কজ টু বিকাম ওর্স, ড্যামেজ অর উইকেন। দেন কার্স হবে barely, hardly. adjoining হবে পাশাপাশি, next to one another. brethren হচ্ছে plural of brother. moss হচ্ছে tiny flowerless plants that grow in tufts or mats in damp places, মানে ছত্রাক বা কি বলে ওটাকে, ছত্রাকের মতোই কিছু একটা। ওকে, দেন এই যে কমপ্লিটিং স্টোরি, নর্মালি আসে না, বাট একবার আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এটাও তোমাদের টাস্ক থাকবে আজকের, আমি অ্যাসাইনমেন্টে অ্যাড করে দিব, অসুবিধা নেই। One there was a young artist in a remote village of Bangladesh. His name was Rabbi. He was asked by his mentor to draw the most beautiful object in the world. He was confused, thinking what every morning he was rise up early and go around street shops there. Okay, mentor. হ্যাঁ, ভালো, সুন্দর স্টোরি। ভাইয়া এইটা একটু বাংলায় বলে দেন, না হলে লিখতে পারবো না। ইউটিউব স্টোরিটা না, 2-3 লাইন একটু সংক্ষেপে বলেন। মানে লিখতে গল্প বলে দিব আমি। না, আচ্ছা, গল্প না। মানে কমপ্লিটিং স্টোরি তো তোমাদের লেখার জন্য, যাই হোক কিভাবে লিখতে পারো আমি দু একটা আইডিয়া দিতে পারি। আচ্ছা, তো মূলত ইমাজিনারি একটা স্টোরি, বাংলাদেশের কোনো এক রিমোট দুর্গম গ্রামে এক আর্টিস্ট, তো তার নাম রাব্বি, নাম ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, তো গোলাম রাব্বি হইতে পারে তার নাম। হি ওয়াজ আস্কড বাই হিজ মেন্টর টু ড্র দ্য মোস্ট বিউটিফুল অবজেক্ট ইন দি ওয়ার্ল্ড। তো এখানে কনফ্লিক্টটা হচ্ছে এই জায়গায় আর কি। তো একটা স্টোরিতে একটা কনফ্লিক্ট থাকতে হয়, ওই কনফ্লিক্টটাই মূলত প্লটটাকে সামনে নিয়ে যায়। তো এখানকার কনফ্লিক্টটা হচ্ছে যে ড্রয়িং দ্য মোস্ট বিউটিফুল, বা চ্যালেঞ্জটা হচ্ছে ড্রয়িং দ্য মোস্ট বিউটিফুল অবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখন তুমি এই গল্পে চেষ্টা করবা যে সে অনেক খোঁজে হয়তো মোস্ট বিউটিফুল জিনিসটাকে, বাট পায় না পরে সে আলটিমেটলি আবিষ্কার করে যে বিউটি আসলে লাইজ ইন দি আইজ অফ দ্য বিহোল্ডার, অথবা বিউটি জিনিসটা পুরোটাই সাবজেক্টিভ। এটাকে কারো কাছে যেটা মোস্ট বিউটিফুল, কারো কাছে সেটা মোস্ট বিউটিফুল হবে না। তো আলটিমেটলি তার কাছে যেটা মোস্ট বিউটিফুল, মেবি সেটা তার মায়ের ছবি, সেও সেটা আইকা নিয়ে চলে আসে যে এই ছবিটা হচ্ছে আমার কাছে সবচেয়ে সুন্দর। অথবা তোমার ক্ষেত্রে যেটা সবচেয়ে সুন্দর জিনিস, তুমি সেইভাবে স্টোরিটা সাজাইতে পারো, অথবা আরো কমপ্লেক্স করতে পারো। 180 থেকে 200 ওয়ার্ডে লিখতে হবে, মানে 2 পৃষ্ঠার মধ্যে লেখা শেষ হয়ে যাবে। তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ হেল্প করবে আর কি। আশা করি পুরো মানে লেসন এবং কবিতাগুলো মোটামুটি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে,
কারো কোনো প্রশ্ন? প্রস্তুতি কেমন চলতেছে তোমাদের? আর বাকি আছে 3 মাস 2 দিন পরীক্ষার। অনেকদিন। 3 মাসে পুরো প্রস্তুতি নেওয়া যায়, তো টাইম আছে ভালোই। কি অবস্থা, কি মনে হয়? প্রোগ্রেস হচ্ছে? পড়তেছো রেগুলার? হ্যাঁ, রেগুলার করতেছি তো। রেগুলার পড়লেই হবে। আমি তোমাদের রাইটিং দেখছি, রাইটিং ইমপ্রুভ হচ্ছে, ইমপ্রুভ হইতে বাধ্য আর কি। লিখতে থাকলে রেগুলার ইমপ্রুভ হবেই। দু একজন যারা জমা দিছো, এখানে গত ইয়ে জাস্ট মেরিন অথই জমা দিছে, আর আরেকজন জমা দিছে মোহাম্মদ ইয়াহিয়া মস্কুর ও নাই আজকে ক্লাসে। তো তোমাদের রাইটিং ইমপ্রুভ ভাইয়া হচ্ছে। আমি কোনো মানে হচ্ছে যেটা করতে দিছেন ওটা পাই নাই। পাও নাই তুমি? দ্যাটস ওয়াই করতে গুগল পারি। ক্লাসরুমে নাই? হ্যাঁ আছি, বাট আমার আসো, কাছে কোনো মানে নোটিফিকেশন তো আসে। নোটিফিকেশন তাহলে মনে হয় বন্ধ করা। তুমি ইয়ে যাবা, গুগল ক্লাসরুমে ঢুকবা, ঢুকে ক্লাস ওয়ার্কে যাবা। ক্লাস ওয়ার্কে গিয়ে দেখবা যে প্রচুর ওয়ার্ক রয়ে গেছে, সবগুলা করবা। সবগুলা বলতে লেটেস্ট যেটা আছে সেটা করবা, অথবা তুমি যদি স্ট্রিমেও থাকো, একটু স্ক্রল করলে দেখবা যে কয়েকটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। লেটেস্ট গুলো আগে করো, আহ, গত 2টা করে জমা দাও। স্ট্রিমে গেলেই পাবা, ওকে ভাইয়া। না পেলে আমাকে ওকে। বা গ্রুপে মেসেজ করো। আচ্ছা। ওকে ভাইয়া। তো যারা যারা জমা দিছো এই কয়দিন আমি দেখলাম, তোমাদের রাইটিং ইমপ্রুভ হচ্ছে। দু একজনের হালকা ওই যে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, আমরা খেয়াল করি না। মানে আমরা হয়তো জানি গ্রামারটা, বাট তাড়াহুড়া করে লেখার কারণে বা প্রচুর কম টাইম থাকার কারণে সিঙ্গুলার প্লুরালের সমস্যা হয়ে যায়। তো এই বিষয়টা কিন্তু চোখে পড়ে। মানে লেখার টাইমে ভুল হইতে সহজ, আবার ধরা পড়তেও জিনিসটা সহজ। যেরকম দেয়ার আর মেনি অ্যাসপেক্টস, অথবা there are many elements that is বলে ফেলি আমরা, অথবা which is বলে ফেলি। তো আগে দেখতে হবে which এর আগে নাউনটা কি আছে, অ্যান্টিসিডেন্টটা কি আছে, ওই ওয়াইজ ভার্বটা বসবে। ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা বারবার লাগে লেখার ক্ষেত্রে। দেন আরেক জায়গায় ভুল হয়ে যায় আমাদের, এক সেন্টেন্সে দেখা যায় লিখছি সবকিছু ঠিক আছে, মাঝখানে একটা ভার্ব নাই, মানে পুরো সেন্টেন্সে কোনো ভার্ব নাই। দেন তো ওইটা ইনকমপ্লিট সেন্টেন্স হয়ে যাচ্ছে। মানে এরকম সেন্টেন্স দেখলে ঢাবির টিচাররা বিশেষ করে, আমাদের আহ, হয়তো আমাদের ক্ষেত্রে একটু বেশি রুড ছিল, যে পুরো সেন্টেন্সের জন্য 0 নাম্বার, মানে ওই সেন্টেন্সটাকে পুরো ডিসরিগার্ড করে দেয়, প্যারাগ্রাফের মধ্যে আননেসেসারি ওয়ার্ডস কেন রাখছো এটা বললে নাম্বার কমায় দেয় আর কি। যেহেতু হয়তো আমরা ইংলিশ ডিপার্টমেন্ট দেখে আমাদের প্রতি একটু বেশি রুড, বাট চেষ্টা করবা যাতে সেন্টেন্স গুলাতে ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। অবজেক্ট তো কম্পালসারি না, কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট থাকে। মানে একটা সেন্টেন্সের মধ্যে যেই এসেনশিয়াল কম্পোনেন্ট গুলো সেগুলো যাতে অবভিয়াসলি থাকে, এই বিষয়টা এনশিওর করবা। দেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক রাখার ট্রাই করবা। টেন্সের ইউনিটিটা ঠিক রাখার ট্রাই করবা, অর্থাৎ শুরু করতেছো প্রেজেন্টে, পাস্টে গেলে আবার প্রেজেন্টে আসতে ভুলা যায়ও না। দেন যদি কোনো ডেসক্রিপটিভ কিছু লেখো, সবকিছু প্রেজেন্টে লিখবা। মানে কোনো কিছু যদি ডেসক্রাইব করো, যে কোনো একটা বস্তু যদি ডেসক্রাইব, ফর এক্সাম্পল মাই ক্লাসরুম, তো এটা পুরোটা প্রেজেন্টে ডেসক্রাইব করবা। বা কোনো স্টোরি যদি ডেসক্রাইব করো, স্টোরি ডেসক্রাইব করা লাগবে না হয়তো, বাট তুমি যদি একটা কবিতা থেকে কি কোনো ইভেন্ট ডেসক্রাইব করো, ফর এক্সাম্পল তুমি এই যে লর্ড বাইরনের এই কবিতাটাতে স্পিকার কি করতেছে সেটা যদি বলো, তাহলে বলবা যে হিয়ার দ্য স্পিকার প্রেইজেস or celebrates the beauty of a woman, অথবা অথবা অফ দ্য মিউজ বলতে পারো। দ্য মিউজ ওয়ার্ডটা যদি ইউজ করো মানে এই ক্ষেত্রে, তাহলে হয়তো টিচাররা একটু সারপ্রাইজড বা খুশি হয়ে যাবে যে তুমি এই ওয়ার্ডটা জানো। যে মিউজ মানে হচ্ছে যাকে নিয়ে কবিতাটা লেখা হচ্ছে আর কি, অর্থাৎ যে এই কবিতাটা লিখতে ইন্সপায়ার করছে। বিশেষ করে কোনো মানুষকে নিয়ে যখন কবিতা লেখা হয়, তখন আহ, ওটাকে মিউজ বলে আর কি, বা তাকে মিউজ বলা হয়। তো এখানে বলতে পারো যে, মানে আমি প্রেজেন্ট টেন্সের কথা বলতেছিলাম, যখন তুমি কোনো স্টোরি ডেসক্রাইব করবা বা স্টোরি ন্যারেট করবা, তখন সেটাকে প্রেজেন্টে আনবে। যে হিয়ার দ্য পোয়েট ডেসক্রাইবস, অথবা সেলিব্রেটস, ইজ সেলিব্রেটিংও বলতে পারো, বাট পাস্টে যাও না, সেলিব্রেটেড বলো না, কারণ কবিতা তো বাস্তব, এটা তো মরে যায় না এখন, এটা এখনো পাস্ট হয় নাই। সো অথবা ইভেন তোমার যদি পাস্টে ডেসক্রাইব করা কোনো কাহিনী থাকে কোনো গল্পের মধ্যে, যে once there was a king who was very mighty and who was very strong, but the peasants rebelled against him and uh, made him fall down, এটা হচ্ছে স্টোরি।
তখন তুমি বলবে যে দেয়ার, অথবা ইন দ্য স্টোরি অফ দ্য কিং এন্ড দ্য স্লেভস রেবেল অ্যান্ড মেক দ্য কিং ফল ডাউন। তো তুমি যখন সেটাকে ন্যারেট করতেছো নিজে, তখন সেটাকে প্রেজেন্ট নিয়ে চলে আসবে, বেটার। তো সব ন্যারেশনে মানে যখন কোনো গল্পকে তুমি প্রেজেন্ট টেন্সে রেফার করতে চাচ্ছ বা বর্তমানে রেফার করতেছো, ওই জায়গায় পুরোটাকে প্রেজেন্টে নিয়ে আসবে, ওইখানে তোমার পাশে যাওয়ার দরকার নাই। বাট যদি সেটা ন্যারেশনের কোশ্চেন হয়, গ্রামাটিক্যাল কোশ্চেন হয়, তখন তুমি টেন্সের ইউনিটে রাখবা যে হি সেইড দ্যাট হি ওয়েন্ট দেয়ার, তখন ওইটাকে পাস্ট পারফেক্ট বানাবা। বাট যখন তুমি কবিতা বা গল্পের কোনো আহ, একটা ইভেন্টকে জাস্ট ইন্ডিকেট করার ট্রাই করবো, পুরোটাকে প্রেজেন্টে রাখবে। খুব বেশি দরকার হবে না তোমাদের, বাট যদি কোনো সময় এক্সপ্লেন করা লাগে বা এক্সপ্লেনেশনে ন্যারেট করতে চাও স্টোরির কোনো অংশ, কবিতার কোনো ডেসক্রিপশন, তখন ওটাকে প্রেজেন্টে রাখবা। অথবা শি ওয়ার্কস ইন বিউটিতে, মানে শি ওয়ার্কস ইন না, যে আই ডাইড ফর বিউটিতে বলবা যে হিয়ার দ্য স্পিকার ডাইস ফর বিউটি অ্যান্ড his or her neighbor, or his or her neighbor from the grave dies for truth, and the one who dies for truth asserts that truth and beauty are same things, which we can also see in the ode on a Grecian urn by John Keats. So we can see that the relationship between truth and beauty have been explored time and again in the works of different poets and artists throughout the history. যদি এভাবে ডেসক্রাইব করার প্রয়োজন হয়, মানে সব প্রেজেন্টে আনবা আর কি। এই তো। আচ্ছা, প্রেজেন্ট পাস নিয়ে বললাম, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে বললাম, আর মূল ভার্ব যাতে মিস না হয় সেন্টেন্সে, এটা বললাম। আচ্ছা, দেন আরেকটা বিষয় খেয়াল করছি, সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের কারেক্টনেস। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে একটা অ্যাডজেক্টিভের সাথে আইএনজি লাগাই দিচ্ছি। এই মিস্টেকটা করা যাবে না। কোন ওয়ার্ডটা বাই বর্ন অ্যাডজেক্টিভ সেটা মাথায় রাখতে হবে। এরকম গুড, এটা একটা অ্যাডজেক্টিভ। সো গুডনেস হইলে সেটা আবার নাউন হয়ে যাবে। সো ওই যে কনজুগেশন অফ ভার্ব তো আলাদা জিনিস, পাস্ট প্রেজেন্ট ফিউচার আইএনজি লাগানো এগুলা। বাট চেঞ্জিং পার্টস অফ স্পিচ তোমাদের ইংলিশ প্রত্যেকটা বইয়ে বা শিটে থাকার কথা। আহ, যে কোন কোনটা নাউন কোনটা ভার্ব, ওই নাউনের ভার্ব কোনটা, ওই নাউনের অ্যাডজেক্টিভ কোনটা, ওই বিষয়গুলো একটু মাথায় রাখবো, ওটা রিটেনে কাজে লাগবে। তারপরে ওই যে বাংলায় পড়ছি না, বাক্যের তিনটা এলিমেন্ট অর্থগত দিক দিয়ে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তো ওই বিষয়গুলো মাথায় রাখবা, যে তোমার সেন্টেন্সটা কমপ্লিট হইতে হবে, এটা হচ্ছে আকাঙ্ক্ষা পূরণ করা। দেন আসক্তিটা হচ্ছে মেবি স্ট্রাকচার, মানে নাউনের আগে ভার্ব, মানে সাবজেক্ট পরে ভার্ব আগে। এগুলা কবিতায় হয়তো মানানসই, বাট ফর্মাল রাইটিং এ মানানসই না। সো স্ট্রাকচারটা ঠিক রাখবা। দেন যোগ্যতা, সেটা হচ্ছে মিনিংফুল হইতে হবে তোমার সেন্টেন্সটা, মিনিংটা ঠিক রাখার ট্রাই করবা। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে ওই যে স্ট্রাকচার শিখাইছি, অনেকের ক্ষেত্রে মনে হইতে পারে এই কি ফার্স্টলি সেকেন্ডলি ফাইনালি এটা দিয়ে লিখবো, এত বোরিং। বোরিং মনে হইতে পারে, বাট এই স্ট্রাকচার ফলো করলে ইউ শিওর টু গেট মার্কস, মানে কোনো রিস্ক নাই আর কি। কিন্তু তুমি যদি করতে যাও, এখানে এক্সপেরিমেন্ট করতে যাও, অন্য কোনো নিয়ে আসতে যাও, মানে জাস্ট একটু মুভ অ্যারাউন্ড করার জন্য বা নিজের স্কিল শো অফ করার জন্য, তখন মিস্টেক হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি যদি লিস্টিং টাইপ হয়, এগুলো আনবা। বা তোমার যদি তিনটা পয়েন্ট আনা যায় কোনোভাবে, তো এই ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি দিয়ে নিয়ে চলে আসবা। অথবা ফার্স্ট অফ অল, মোর ওভার, ফার্দার মোর, এগুলো নিয়ে আসবে। আবার যদি কন্ট্রাস্টিং হয় তাহলে হাউ এভার, আর লাস্টে গিয়ে দেয়ার ফোর, টু সাম আপ। মানে এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে ঘুরে ফিরে থাকার ট্রাই করবে, তাহলে দেখবে যে খুব সুন্দরভাবে তুমি প্যারাগ্রাফটাকে স্ট্রাকচারের মধ্যে ফেলে দিতে পারছো। ভাইয়া, আহ বল। কোশ্চেন ছিল যে হচ্ছে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি ব্যবহার করতে পারবো? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি প্যারাগ্রাফে? মানে যদি কোনো ওয়ার্ড মানে এমনিতে যদি আসে যায় আর কি। আচ্ছা, আরেকবার একটু কোশ্চেনটা বলো, মানে কোথায় ইউজ করতে চাচ্ছ? হ্যাঁ ভাইয়া, প্যারাগ্রাফি। অবশ্যই শোনো, আমি তো একদম বেসিক লেভেলে বললাম যে তোমরা কারেক্ট সেন্টেন্স লেখা ট্রাই করবা।
দেন সেকেন্ডারি লেভেলে যখন তোমার কারেক্ট সেন্টেন্স লেখায় কোনো সমস্যা নাই বা যাদের কারেক্ট সেন্টেন্স লিখতে কোনো অসুবিধা নাই, তারা যেটা করবা সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার মিউট করলে ভালো হয়। সেন্টেন্স স্ট্রাকচার ভেরিয়েশন আনা ট্রাই করবা স্ট্রাকচারে। মানে একটা সেন্টেন্স সিম্পল লিখবা, একটা কমপ্লেক্স লিখবা, বা একাধিক কমপ্লেক্স সেন্টেন্স লেখা ট্রাই করবা, ইভেন কমপ্লেক্স কম্পাউন্ডও লিখবা। মানে তোমার সেন্টেন্স গুলাকে বড় করবা, একটা সেন্টেন্সে কয়েকটা আইডিয়া ইনকর্পোরেট করবা। তাহলে তোমার সেন্টেন্স বাড়তেছে না, কিন্তু তোমার প্যারাগ্রাফের মানটা বাড়তেছে। এন্ড টিচারও খুশি হচ্ছে যে এই ছেলেটা কমপ্লেক্স সেন্টেন্সও হ্যান্ডেল করতে পারে, মানে কমপ্লেক্স করতেছে কিন্তু ভুল লিখতেছে না, বা এই মেয়েটা সে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ইউজ করতে হয় সেটা জানে। তো তোমার যদি বেসিকে প্রবলেম না থাকে, দেন আস্তে আস্তে লেভেল আপ করবা। প্রথম কথা হচ্ছে, আমাদের যদি সেন্টেন্স স্ট্রাকচারে ভয় থাকে তাহলে আমরা জাস্ট সিম্পল সেন্টেন্সে প্যারাগ্রাফ লিখে শেষ করে দিব প্রথম স্টেপে। যখন আমি সিম্পল সেন্টেন্স কারেক্টলি লিখতে পারতেছি, এই যে এটা হচ্ছে প্র্যাকটিস করে করে আস্তে আস্তে আগাবো আর কি, তখন আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স আনবো, দুইটা সিম্পল সেন্টেন্সকে একসাথে করে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানানোর ট্রাই করব। দেন আমি এন্ড লাগায় কম্পাউন্ড বানিয়ে দেবো। কম্পাউন্ড বানানো কিন্তু কমপ্লেক্স বানানোর চেয়ে সহজ। তারপরে আমি কমপ্লেক্স কম্পাউন্ড বানাবো, আমার ইয়ে সেন্টেন্সের মধ্যে হুইচও থাকবে এন্ডও থাকবে। সো এগুলা লিখতে লিখতে চেষ্টা করতে থাকো। আমি টাস্ক দিব, আমার টাস্কের মধ্যে তুমি সিম্পল লেখো, কমপ্লেক্স লেখো, যদি ভুল হয় আমি ধরাই দিব। তো তখন কারেক্ট করে নিবা নিজেদেরকে। কিন্তু এই যে ট্রানজিশনাল ওয়ার্ড গুলা ভুলবা না, এগুলা মাস্ট ইউজ করবা। আমি হয়তো অ্যাডমিশন টেস্টে তাড়াহুড়ো করে লাস্টে 5 মিনিটে প্যারাগ্রাফ লিখছি, আমার টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয়ে গেছিল। ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করছি কি করে নেই আমার মনে নাই, মানে আমি ইংলিশ রিটেনে বাংলা রিটেনের চেয়ে কম পাইছি। তো এটা আমার একটা রিগ্রেট থেকে যাবে। বাট তোমরা যাতে এটা না করো। আমার এক ফ্রেন্ড আজকে বলতেছিল, ওকে হচ্ছে এই যে হাসনাত আব্দুল্লাহ ভাই তখন ফোকাসে ক্লাস নিত। সে ফোকাসের কোনো এক ফার্মগেট ব্রাঞ্চের স্টুডেন্ট ছিল হয়তো, আমার ডিপার্টমেন্টের ব্যাচমেট। তো ও বলতেছে যে ভাই 4 ঘন্টার একটা ক্লাস নিছিল, ওই ক্লাসে প্যারাগ্রাফ রাইটিং পুরো ক্লিয়ার করে দিছে, ক্লাসে লেখাইছে, প্র্যাকটিস করাইছে। মানে ওই যে ওই স্ট্রাকচার লেখায়, মানে ভাই হচ্ছে মুখস্থ ধরাই দিছে আর কি, যে ফার্স্টলি সেকেন্ডলি ফাইনালি এভাবে লিখবা। আহ, যেই আসুক সবগুলারে ফার্স্টলি সেকেন্ডলি ফাইনালির মধ্যে ফেলবা, তোমাকে মার্ক দিতে বাধ্য। কারণ আমি দেখছি তো আমাদের টিচাররা এইভাবে লিখলেই খুশি হয়ে যায় যে না, সে ট্রানজিশনাল ইউজ করছে। দেন ও বলতেছে যে আমি 15 পাইছি রিটেনে। ও আমার চেয়ে বেশি পাইছে রিটেনে, ইংলিশ রিটেনে আমি 15 পাই নাই, 13 পাইছিলাম। বাংলায় আবার 17 আসছিল। বাংলায় টাইম দিতে গিয়ে ইংরেজিতে টাইম দিতে পারি নাই আর কি। প্যারাগ্রাফ একদম তাড়াতাড়ি 5 মিনিটে 5 লাইন লিখছিলাম। যাই হোক, সো ওই যে ওই মুখস্থ স্ট্রাকচারটা ফলো করেও সে কিন্তু ভালো নাম্বার পাইছে। তো তোমরাও ওই স্ট্রাকচারটা মাথায় রাখবা, স্ট্রাকচারের মধ্যে কমপ্লেক্স কম্পাউন্ড যেই সেন্টেন্স পারো সেটা ইউজ করবা, বাট কারেক্ট লিখবা, ভুল করবা না। এটা হচ্ছে মেইন কথা। আর তারপরের পয়েন্ট হচ্ছে, এক্সপ্লেনেশনেও প্যারাগ্রাফের মতোই ইউজ করবা, ট্রানজিশনাল ইউজ করবা। মানে ট্রানজিশনাল ওয়ার্ডের কোনো বিকল্প নাই। তোমরা দেখবে যে তোমাদের 11-12 ওই যে একটা অংশই ছিল বা একটা কি ছিল কানেক্টরস, তখন অনেক বিরক্ত লাগতো কি কানেক্টরস পড়াচ্ছে, কোথায় লাগে এগুলা। বাট রাইটিং এ কানেক্টরস আর ভেরি ইম্পর্টেন্ট। তো এক্সপ্লেনেশনেও কানেক্টর ইউজ করবা, হাউএভার দেওয়ার মতো জায়গা থাকলে হাউএভার দিবা, লাস্টে গিয়ে একটা দেয়ার পর দিবা বা টু সাম আপ দিবা। লেখাকে মানে রিডেবল করে তোলে এগুলা। তারপর সেন্টেন্স মেকিং নিয়ে আরেকটু সামারাইজ করি। সেন্টেন্স মেকিং এ যেটা করবা সেটা হচ্ছে, আহ, প্রথমে ওয়ার্ডের অর্থটা বোঝার ট্রাই করবা। বই থেকেই আসে অধিকাংশ টাইমে, সো অর্থ তুমি যদি বই পড়ো পেরে যাবা। দেন ওইটা ভার্ব না নাউন সেইভাবে অ্যাপ্লাই করবা আর কি। পার্ট অফ স্পিচ চেঞ্জ না করাটাই উত্তম। মানে যেই পার্টস অফ স্পিচে আছে বা যেভাবে আছে সেইভাবেই ইউজ করবা। এস ইএস লাগাইতে পারো ভার্বের ক্ষেত্রে, বা আইএনজি লাগাইতে পারো। কিন্তু যদি দেখো যে ওইটা দিয়ে সামহাউ সেন্টেন্স বানাইতে পারতেছো না, বাট তুমি ওইটাকে নাউন বানায় সেন্টেন্স বানাইতে পারতেছো, তখন সেটা করবা। আর ইয়ের মধ্যে সেন্টেন্স মেকিং এ সিম্পল সেন্টেন্স লাগবে, ওইখানে কমপ্লেক্স কম্পাউন্ড লেখার তো কোনো প্রয়োজন নাই। ওই জায়গায় তোমার কারেক্ট সেন্টেন্স লিখতে পারলেই হয়েছে। তো ওই জায়গায় যত ছোট লিখে পার পাওয়া যায়, যত ছোট এবং সঠিক লিখে পার পাওয়া যায় তত ভালো, কারণ টাইম সীমিত। আর থাকে ট্রান্সলেশন। ট্রান্সলেশনে ট্রান্সলেশনের জন্য তোমাদের লাগবে হচ্ছে গ্রামার আর ভোকাবুলারি, দুইটা জিনিসই। তো বাংলা থেকে ইংরেজি করতে পারা আর ক্যাপাবিলিটি লাগবে, বাংলা কোন শব্দকে ইংরেজিতে কি বলে, মানে এটা ভোকাবুলারি প্র্যাকটিসের বিকল্প নাই।
আহ, আর ইংলিশ বইটা পড়তে থাকো, এখান থেকে সেন্টেন্স স্ট্রাকচার গুলো নিয়ে ট্রান্সলেশন করতে পারবা ইনশাল্লাহ। তো ভোকাবুলারি পড়তে থাকো আর গ্রামারের রুলস, মানে মূলত ফ্রি হ্যান্ড রাইটিং পারলে তুমি ট্রান্সলেশনও পারবা। এই তো, কারো কোনো প্রশ্ন আর? আচ্ছা, আর যদি কারো প্রশ্ন আহ, না থাকে, আচ্ছা বলো বলো। ভাইয়া কিন্তু হচ্ছে আহ, মনে তো হয় না এক্সাম হলে এরকম টাইম, মানে এক্সাম হলে তো খুব শর্ট টাইম থাকবে, তখন কি লিখে শেষ করতে পারবো? আচ্ছা, আমি একটা অংশ শুনছি যে এক্সাম হলে কম টাইম থাকবে, লিখে শেষ করতে পারবা কিনা, শুরুতে কি বলছো? মানে প্রথম দুইটা সেন্টেন্স। শুরুতে বলছি যে বাসায় যখন লিখি, মানে অনেক ভাবে লিখি, ই করে লিখি, কিন্তু মানে এক্সাম হলে তো আর ওরকম করে ভাবে লিখতে পারবো না। তো এইটা আর কি। হুম। তো বাসায় লেখার টাইমে ভেবে ভেবে লিখতেছো, গুড, লেখো। এটা তোমার ভাবা বা আহ, চিন্তাকে ডেভেলপ করবে, কিন্তু সো প্রথম দিকে টাইম নিয়ে লেখো, সমস্যা নাই। সবাই মানে একটা লেখা লিখবা যে টাইম নিয়ে, যত ভালোভাবে রিফাইন্ড ওয়েতে লেখা সম্ভব, নিজের বেস্টটা। দেন আবার নিজেকে পরীক্ষায়ও ফেলবা, এই স্টপ ওয়াচ ধরে ওই টাইমের মধ্যে শেষ করার প্র্যাকটিসটা করতে হবে। টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে মিস হয়ে যাবে। আমারই তো অনলাইনে পরীক্ষা দিচ্ছি, টাইম ম্যানেজ করা ট্রাই করছি ঠিকই, কিন্তু হলে গিয়ে যেটা হয়েছে, বাংলা চিন্তা করে আনসার করতে করতে ইংরেজির জন্য টাইম কম ছিল খুবই। তাও শেষ করে আসছি সামহাও। অ্যান্ড ওভারঅল 30 আসছে, 30 মোটামুটি ভালোই। রিটেনের কারণে আগে গেছি অনেকের কাছ থেকে, বাট শেষ করাটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন ইনিশিয়াল স্টেজে টাইম নিয়ে লেখো, নো প্রবলেম। কিন্তু লাস্টের দিকে আমরাও পরীক্ষা নিব, ফাইনাল যে পরীক্ষাগুলো নিব, তখন নিজের ভালোর জন্যই তোমরা টাইম ধরে লিখবা। ইভেন বাসায়ও টাইম ধরে, প্যারাগ্রাফের জন্য তোমার কাছে থাকবে 8 মিনিট বা 7 মিনিট, 7 মিনিটে প্যারাগ্রাফ লেখার ট্রাই করবা। বুঝছো, যত ফাস্ট চিন্তা করে যত ফাস্ট লেখা যায়। তারপরে আনসারের ক্ষেত্রে স্ট্র্যাটেজি ইউজ করবা হচ্ছে যেগুলা নৈবেত্তিক, মানে এই যে সেন্টেন্স মেকিং, এটা হচ্ছে সবচেয়ে ইজি। সবার আগে শেষ করতে পারবা তুমি, তো এটা সবার আগে লিখে শেষ করে ফেলবা। এটা হচ্ছে সলিড মার্ক, একটা সেন্টেন্স হলে 1 মার্ক পাচ্ছ। বাংলায় গ্রামাটিক্যাল যে অংশগুলো থাকবে সেগুলো শেষ করে ফেলবা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে, ওগুলো আগে শেষ করবা। জায়গা ভাগ করা থাকবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য। ইভেন উপরে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, এগুলো লেখাই থাকবে, বা আমাদের সময় ছিল। তো ওই জায়গায় গিয়ে ওইটা আনসার করে পরে আহ ডেসক্রিপটিভ বা যেগুলা বাড়ানো কমানো সম্ভব সেগুলোতে আসবে। এভাবে টাইম ম্যানেজ করা ইজি হয়ে যাবে। আর তোমরা অফলাইনে পরীক্ষা দিতেছো কেউ, নাকি সবাই অনলাইনেই, বা কেউ কি আছে যে পুরোপুরি অনলাইন? হ্যাঁ, আমি পুরোপুরি অনলাইন। তুমি, আমি ছিলাম পুরোপুরি অনলাইন, মানে বাসা থেকে বেরিয়ে হয়নি। লাস্টে লাস্টের 1 মাসে না 20 দিনে আম, দুইটা না তিনটা পরীক্ষা দিছিলাম। তো আচ্ছা, যাই হোক। তো অনলাইনে হইলেও সমস্যা নাই, কিন্তু তোমার ওই যে করে প্র্যাকটিস করতে হবে আর কি, টাইম ধরে প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। এই তো, আজকের মতো এখানে শেষ করি, 2.5 ঘন্টা হয়ে গেছে আজকেও। নেক্সট ডেতে আমরা আর দুইটা চারটা কবিতা বাকি আছে। তো টাইমের উপর ডিপেন্ড করে, যদি পারি তাহলে 4টায় শেষ করবো, না হলে দুইটা দুইটা করে আগাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।